তো বন্ধুরা, এই গল্পের প্রথম সিজন আপলোড করা হয়েছিল, তো এইবার দ্বিতীয় সিজন আপলোড করে দেওয়া হলো। সবাই দেখতে থাকুন। আমি আমার কাপা কাপা হাতে মেয়েটার ঘোমটা উঠালাম। ঘোমটা উঠিয়ে যা দেখলাম তা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। দেখি আমার চিরচেনা শত্রু সুবর্ণা। আমি অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। আমি কি দেখতেছি? আমি যেন বিশ্বাস করতে পারতেছি না। আমার শরীর থেকে টপ টপ করে ঘাম বের হচ্ছে। আমি বললাম, আপনি এখানে? আপনি এখানে কেন? আমি থাকবো না তো অন্য কেউ থাকবে? এই বিয়ে আমি মানি না। আমি এখনই আব্বাকে বলছি। সুবর্ণা আমার পাঞ্জাবির কলার ধরে বলল, কোথায় যাও চান্দু? তোর খবর আছে? প্লিজ আপু, আমাকে ছেড়ে দেন। তুই এত দেরি করছিস কেন? আমি সেই কখন থেকে বসে আছি। প্লিজ আপু, আমাকে ছেড়ে দেন। আমি আর জীবনেও আপনার সামনে আসবো না, আপনাকে গালি দেব না। আমি লুচ্চা? নিলয় আমাকে কে দিয়েছে? আর কি কি যেন বলছিলে? জীবনে আর বলবো না, প্লিজ আমাকে ছেড়ে দেন। ছেড়ে দেবো একটা শর্তে। আপনি যা বলবেন তাই করব। সুবর্ণা আমার পাঞ্জাবির কলার ছেড়ে বলল, এদিকে আয়, আমার কাছে আয়, একেবারে আমার সাথে লেগে বস। আমি সুবর্ণার সাথে লেগে বসলাম। একজনের শরীর আরেকজন অনুভব করতে পারছিলাম। সুবর্ণা বলল, আমার শরীর থেকে গয়নাগুলো খুলে দে তো। আমি কাপা কাপা হাতে গয়নাগুলো খুলে দিলাম। সুবর্ণা বলল, বল আমাকে কেমন লাগছে? খুব সুন্দরী, আসলেও খুব সুন্দরী। আমি তোকে মাফ করে দেবো একটা কাজ করলে। কি কাজ? নিজের ইচ্ছে আমাকে কিস কর। সুবর্ণা বলে কি, নিজের ইচ্ছায় কিস করতে? পাগল নাকি? এই সুবর্ণাকে আমি যাব কিস করতে? আমার শরীরে রাগ উঠতেছে। আমি বললাম, রাখেন আপনার কিস, রাখেন আপনার শর্ত, যত সব ফালতু। আর আমি আপনাকে বিয়ে করছি কে বলছে? চুপ, আস্তে কথা বল। আসতে বলবো কেন? আর আপনি একটুও সুন্দরী না, আপনি কালো ভূত, একেবারে পেতনি। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি হলে হোক, তাতে আমার কি? ওকে, বুঝছি তোর মাথা ঠিক নেই। শোন, তুই বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। এই নে কাপড়। আমি হাত থেকে কাপড় নিয়ে বাথরুমে চলে গেলাম। বের হলে সুবর্ণা বলল, সুবর্ণার পাশে বালিশ দিয়ে বলল, এই নে শুয়ে পড়। পাগল নাকি? আপনার সাথে আমি শুভ? জীবনেও না। আপনার চরিত্র ভালো না, পরে কি জানি কি করেন। এমন কথা শুনে সুবর্ণার মুখ কালো হয়ে গেল। মনে হয় অনেক কষ্ট পেয়েছে। কষ্ট পেলে পাক, তাতে আমার কি? যে যেমন তার সাথে তেমনই হওয়া উচিত। সুবর্ণা মুখটা কালো করে কাপড় পাল্টাতে লাগলো। আমি একটা বালিশ নিয়ে নিচে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই চোখে ঘুম চলে আসলো। সকালে ঘুম থেকে উঠে দেখি সুবর্ণা আমাকে জড়িয়ে ধরে শুয়ে রয়েছে নিচে। এমনভাবে শুয়ে রয়েছে, নড়তে পারছিলাম না। আমি তাকে ডাক দিলাম, আমি, এভাবে শুয়ে আছেন কেন? উঠেন, আমাকে উঠতে দিন। আর একটু ঘুমা। আমাকে জড়িয়ে ধরেছেন কেন? আল্লাহ জানে রাতে আমার সাথে কি করছেন। ছাড়েন বলছি। আজ আমার আর তোর বাসর রাত। এই দিনে যদি দুজন আলাদা শুই, খুব খারাপ দেখাবে। এই জন্য প্রথম দিনে তোর সাথে শুয়েছি। খারাপ হলে হোক, আপনাকে কে অধিকার দিয়েছে আমার সাথে শোয়ার? ওঠেন, ওঠেন। সুবর্ণা উঠে চলে গেল বাথরুমে। এই রুমের সাথেই একটা অ্যাটাচড বাথরুম আছে, যেটা শুধু এই রুমের মানুষ ব্যবহার করতে পারবে। আমি বিছানায় উঠে শুয়ে রইলাম। সুবর্ণা বাথরুম থেকে বের হয়ে বলল, কিরে, আরো ঘুমাবি? যা ফ্রেশ হয়ে নে, আমি জানিয়ে এসছি। আমি যেটা মন চায় করব, সেটা আপনাকে নিয়ে ভাবতে হবে না। আপনি আপনার নিজের চরকায় তেল দিন। তুই মুখে মুখে তর্ক করস কেন? আমি কি তোর খারাপ বলছি? করব, 100 বার করব। আপনি আমাকে আদেশ দেওয়ার কে? দেখেন আপু, আমার উপর অধিকার খাটাতে আইসেন না। ওকে, তোর যা ইচ্ছা তাই কর। বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে রইলাম। সুবর্ণা চা নিয়ে আসলো। আমি বললাম, আমি চা খাবো না। চা খাবি না তো সিগারেট খাবি? হুম। এখন থেকে যদি সিগারেটটা মুখে উঠেছে, তোর ওই মুখ আমি উড়ে ফেলবো। দেখবো নে, আমি এখন গিয়ে সিগারেট খাবো। দাঁড়া, তোর আব্বাকে বলতেছি। না না আপু, আব্বাকে বললেন না। এখন চা খা। সুবর্ণা চা দিয়ে একটা কাগজ আমার দিকে দিয়ে বলল, নিটে ধর। কি এটা? এটা আমার আব্বার, তোর আব্বাকে উপহার দিয়েছিল, কিন্তু তোর আব্বা নেয়নি। আমি খুলে দেখলাম 10 লক্ষ টাকার একটা চেক। আমি বললাম, এটা কিসের জন্য?
এটা তুই তোর আব্বাকে দিস। এখন আমি কি করব? দেখো, একে তো আমার আপনাকে ভালো লাগে না, দ্বিতীয়ত এটা আমি নেব না, কারণ পরে কিছু হলে আমাকে এই টাকার খোটা দিবেন। এমন ফালতু কথা বলিস কেন? এটা উপহার, যৌতুক না। তারপরেও এটা আমি নিব না। এমন করিস না সাকিব, তোর আব্বার এখন টাকার দরকার, তার না ফ্লাইট কিনবে, সেটার জন্য টাকাটা দরকার। সেই চিন্তা আপনাকে করতে হবে না। প্লিজ টাকাটা নিয়ে তোর আব্বাকে দে, না হলে তোর আব্বা ব্যাংকের থেকে ঋণ নিতে হবে। পরে ঋণ শোধ করতে না পারলে ঋণের বোঝা আরো বাড়বে। প্লিজ না করিস না, তোর আব্বার টাকাটা দরকার। ওকে, দিবনি। তাহলে আমি যাই, তুই চা খা। আমি চা খেলাম। চা খেয়ে কি করব? কলেজ বন্ধ, কোথাও ঘুরতে যাব সেটাও সম্ভব নয়। ভাবলাম সুবর্ণা আসুক, তার সাথে মজা করা যাক। আমি বসে বসে ব্যালকনিতে গিটার বাজাইতেছি। কিছুক্ষণ পর সুবর্ণা আসলো, বলল, কিরে তুই গিটার বাজাইতেছিস কেন? জানিস না গিটার বাজানো ভালো না? জানি। তাহলে বাজাস কেন? ভালো লাগে। সামনে থেকে আর বাজাবি না, দি গিটারটা আর খেয়ে যা। সুবর্ণা আমার হাত থেকে গিটার নিয়ে চলে গেল। আমি খেতে গেলাম। খেয়ে দিয়ে রুমে এসে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছি আর কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছি। কিছুক্ষণ পর সুবর্ণা আসলো, এসে বলল, কিরে কি করস? দেখতেছেন না? সুবর্ণা আমার পাশে শুয়ে আমার সাথে একেবারে নিজের শরীর লাগিয়ে বলল, দে একটা তার আমাকে দে, আমিও শুনবো। না, আপনার মোবাইল আছে, আপনার মোবাইল দিয়ে আপনি শুনুন। তুই এখনো আমাকে আপনি করে বলস? আমার না এখনো জামাই বউ? আপনাকে আমি বউ হিসাবে মানি না। এমন করস কেন? শোন, বিয়ে আগে আমি তোকে মারছি, বকছি, তোকে আমি অনেক কষ্ট দিয়েছি। এই মুহূর্তে আমি তোর কাছে ক্ষমা যাচ্ছি, আমাকে মাফ করে দিয়ে চল দুজনে ভালোবাসায় সংসার করি। আপনাকে আমি কি করে ক্ষমা করি? আপনি আমাকে রাস্তায় চর মারছেন, শুধু শুধু অপমান করছেন। আপনার কারণে আমি আরেকজনের কাছে অপমানিত হয়েছি। জানি, তবে আমি কষ্ট দিয়েছি, তুই আমাকে মন থেকে মাফ করে দে। যান, মাফ করে দিলাম। এখন এখান থেকে চলে যান। নিলয় ভাই বলেছে আপনি খুব নিলয় ভাইকে জ্বালাইছেন, সেই জন্য আপনাকে বিয়ে করে নাই। না জানি আমার কপালে কি আছে। প্লিজ আপু, আমাকে ছেড়ে আপনি চলে যান। এমন কথা বলিস না। কেন বলবো না? আমার আপনাকে একটু ভালো লাগে না। ভালো না রাখতেই পারে, সেজন্য চলে যেতে বলিসছিস কেন? আপনি চলে যান। প্লিজ এমন কথা বলিস না, আমি আর তোকে কষ্ট দেব না, তোর প্রত্যেকটা কথা আমি শুনবো। প্লিজ এমন কথা বলিস না। আপনাকে আমি মেনে নিতে পারছি না। সুবর্ণা কাছে এসে আমার হাত ধরলো। সুবর্ণা বলল, সাকিব, আমি তোকে ভালোবাসি। কিন্তু আমি তো বাসি না, আমার হাত ছাড়েন। এই বলে আমি উঠে ঘর থেকে বের হব। সুবর্ণা বলল, কোথায় যাস? কেন আপনাকে বলতে হবে? যেখানে যাস তাড়াতাড়ি আসবি, আর ফোন দিলে ফোন ধরিস। না, ধরবো না। সাকিব, এই বলে আমি ঘর থেকে বের হয়ে বাইরে চলে আসলাম। বাইরে এসে আমি সিগারেট ধরাইলাম, ধরিয়ে এক জায়গায় বসলাম। বসে বসে ভাবতেছি, সুবর্ণার সাথে যা করছি তা কি ঠিক করতেছি? অবশ্যই ঠিক করতেছি। তার সবচেয়ে বড় কারণ হলো আমাকে না বলে না জানিয়ে হুট করে বিয়ে করে ফেলা। এটা আবার কোন ধরনের ফাজলামো? আমাকে তো অন্তত একটিবার জিজ্ঞাসা করতে পারতো। আর মা আব্বা কি করে আমাকে এই মেয়ের সাথে বিয়ে দিতে পারলো? সুবর্ণার বয়স বেশি, অবশ্য সেটা কোনো প্রবলেম না, কারণ এক হিসাবে আমার আপুদের ভালো লাগে। কিন্তু সুবর্ণাকে কেন জানি আমার মন মেনে নিতে পারছে না। তার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। সে কি আসলেই অনেক জ্বালাতন করে? সেটা পরে দেখা যাবে। আমি যেভাবে বলি সুবর্ণা কি সেভাবে চলবে? আর সে তো ব্যাংকে চাকরি করে, সেখানে কত মানুষের সাথে কথা হয়, কত মানুষের সাথে দেখা হয়। সবার মন মানসিকতা কি এক? আমি বললেই কি সে ব্যাংক থেকে চাকরি ছেড়ে দিবে? আর আমারও তো কোনো ইনকাম নেই, কিভাবে কি? এখন কেন যে আব্বা মা আমার উপর এত বড় একটা বোঝা দিয়ে দিল? আচ্ছা, সুবর্ণা চলে গেলে কি সব আবার আগের মতো হবে? আবার আগের মতো আমি আমার মতো চলতে পারবো? পরে নিজের পছন্দ মতো বিয়ে করে একটা সংসার করতে পারবো? না না, এইসব কি ভাবছি আমি? যতই হোক সুবর্ণা আমার বউ, তার উপর আমার একটা দায়িত্ব আছে। নিশ্চয়ই সুবর্ণার একটা মতলব আছে, না হলে হঠাৎ করে আমাকে না জানিয়ে না বলে ডাইরেক্ট আমাকে বিয়ে করে ফেললো কেন? সে তো জানতো আমাকে বললে আমি রাজি হব না। তাহলে কি সুবর্ণা
কোনো উদ্দেশ্যে নিয়ে আসলো? নিলয় ভাই বলল সে খুব প্যারা দেয়। সেটা কোনো ব্যাপার না, সংসারে এরকম ঝগড়া হয়ই। সে বলল ওই দিন আমি তাকে বকছি, সেজন্য সে আমাকে শাস্তি দিবে। শাস্তিটা কি, তাকে কিস করতে? তাহলে আমাকে মাফ করে দিবে? খুব হাস্যকর। পরে আমার কাছে মাপ চাইলো। কিছুদিন সুবর্ণাকে ইগনোর করে দেখি সুবর্ণা কি করে। ও যেদিন বলবে আমাকে ছেড়ে চলে যাচ্ছে, সেদিন আমি তাকে আপন করে নেব। এসব হাজারো চিন্তা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। কারো ফোনে আমার ধ্যান ভাঙলো, দেখি স্বামী কল করছে। স্বামী বলল, দোস্ত কোথায় তুই? বাড়ির আশেপাশেই। কিরে বাসরাত কেমন কাটলো? শালা, তোরা বেইমানি করে আমাকে সুবর্ণার সাথে বিয়ে দিছ। তুই জানিস না আমি তাকে দু চোখে দেখতে পারি না। দোস্ত আমি কিছুই জানতাম না। তোর মা আগামীকাল ফোন দিয়ে এসব বলছে, আমার কি কিছু করার আছে? এখন তো সাধু সাজবি। শোন, বিকালে মাঠে আসিস। মাঠে একটা টুর্নামেন্ট খেলা আছে, সেখানে তোর নাম দিয়েছি। ওকে, আসবো। আসিস কিন্তু, সুবর্ণাকে পেয়ে আমাদের ভুলে যাস না। ধুর হালা। এই বলে ফোন কেটে দিলাম। কি করা যায়? দেখি সামনে আইসক্রিমের দোকান। ভাবলাম সুবর্ণা তো আইসক্রিম খুব পছন্দ করে, যাওয়ার সময় আইসক্রিম নিয়ে যাব। আবার ভাবলাম দূর, সে আমার কে যে তার জন্য আইসক্রিম নিয়ে যাব। আমি দুপুরের দিকে বাসায় আসলাম, দেখি সুবর্ণা মার সাথে রান্না করতেছে। আমি আমার রুমে গিয়ে গোসল করে নামাজের উদ্দেশ্যে বের হলাম। নামাজ পড়ে রুমে এসে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর সুবর্ণা আসলো, বলল, খেয়ে যা। আপনাকে বলতে হবে না। হুম। আমি গিয়ে খেয়ে আসলাম। এসে ভাবলাম একটা ঘুম দেই। এসে বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপতেছি। সুবর্ণা এসে বাথরুমে ঢুকছে গোসল করার জন্য। আমার ঘুম ধরছে, ঘুমিয়ে গেলাম। কারো শরীরের স্পর্শে আমার ঘুম ভেঙে গেল। দেখি সুবর্ণা আমাকে জড়িয়ে ধরে বেদম ঘুমাচ্ছে। আমি ভাবলাম এখন জ্বালায় পড়লাম। আমি তাকে আমার থেকে ছাড়িয়ে নিলাম। দেখি এসে আবার আমাকে জড়িয়ে ধরলো। ভাবতেছি ইচ্ছা করে করছে নাকি, ঘুমের মধ্যে এমন করছে। এমন সময় আসরের আজান দিল। মনে হলো স্বামী তো বলছিল মাঠে যেতে, যাই একটু ফুটবল খেলে আসি। আমি বিছানা থেকে নেমে বাথরুমে ঢুকে ফ্রেশ হলাম। তারপর ট্রাউজার পরে রেডি হলাম বাইরে যাওয়ার জন্য। এমন সময় সুবর্ণা বলে উঠল, কোথায় যাস? খেলতে। যাস না, আমার সাথে শুয়ে থাক, আমার ভালো লাগছে না। আপনার সাথে শুতে আমার বয়ে গেল। আর একটু পরে যা। কেন? আগে একটু জড়িয়ে ধরে শুয়ে থাক, আমার ভালো লাগছে না। পাগল নাকি? ভালো লাগছে না তো আমি কি করব? এমন করিস কেন? আমার কষ্ট লাগে। এই বলে সুবর্ণা বিছানা থেকে উঠে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি বললাম, আরে কি করছেন? কেউ দেখে ফেলবে তো। দেখলে দেখুক। ছাড়েন বলছি। না, ছাড়বো না। ছাড়বো, আমাকে জড়িয়ে ধর। ধুর। এই বলে আমি ধাক্কা দিয়ে তাকে ছাড়িয়ে নিলাম। ঘর থেকে বের হয়ে আসলাম। আস্তে আস্তে ভাবতে লাগলাম, এখন মেয়ের পাল্লায় পড়লাম আমি। আসলে তার কি দোষ? সবাই তো বিয়ের পর এগুলোই করে, কিন্তু আমার কেন জানি তাকে ভালো লাগে না। মন চায় তার থেকে দূরে দূরে থাকতে। বউ বলেই কি, অথচ অন্য কোনো মেয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। যাকে দেখি সুবর্ণার চেয়ে সুন্দরী না। যাই হোক, এসব ভাবতে ভাবতে আমি মাঠে চলে আসলাম। খেলাধুলা করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে ফ্রেশ হলাম, দেখি সুবর্ণা নাই। মাকে জিজ্ঞাসা করলে বলে ছাদে গিয়েছে মরিয়মের সাথে। ভাবলাম ছাদে কি করে এত মানুষের মাঝে? ধুর, সেসব ভেবে লাভ নাই। ও যেটা মন চায় সেটা করুক। মাগরিবের নামাজ পড়ে রুমে আসলাম, দেখি মার সাথে কি যেন করতেছে। আমি রুমে এসে একটা গল্পের বই পড়তেছি। এমন সময় সুবর্ণা সেমাই নিয়ে রুমে প্রবেশ করলো। বলল, নে সেমাইটি খেয়ে নে। খাবো না। তুই না, জীবনেও ভালো হবি না। এদিকে আয়, আমি খাওয়াই দিই। আমার সাথে এরকম করতে আইসেন না, আমি খাবো না। সুবর্ণা গরম সেমাই চামচে নিয়ে ফু দিয়ে ঠান্ডা করে মুখের কাছে এনে দিল। বলল, হা কর। না। হা কর বলছি। না। সুবর্ণা অনেকক্ষণ ধরে চামচ আমার মুখের সামনে দিয়ে ধরে রাখলো আমার হা করার আশায়। দেখে আমি হা করছি না। তারপর সে নিজেই সেটা খেয়ে ফেলে। দেখি তার চোখের কোনায় পানি। মনে হয় কষ্ট পেয়েছে। কষ্ট পেয়েছে আমার কি? সেমাই রেখে এসে বলল, সাকিব, তুই কি আমার উপর রাগ করে আসছিস? না, রাগ করে থাকবো কেন? তাহলে তুই আমার সাথে এমন করিস কেন? তোর কাছে তো আমি মাপ চাইছি। আমার আপনাকে ভালো লাগে না। প্লিজ আপু, আপনি চলে যান, আমাকে একা থাকতে দিন। সাকিব, এমন কথা বলিস না, আমার অনেক কষ্ট লাগে। কোথায় কষ্ট লাগে আপনার?
আমার মনে হয় আপনার পেটে কষ্ট লাগে। সাকিব, কি আপু? তুই এখনো আমাকে আপনি করে বলিস কেন? তুমি করে বল, আমরা তো জামাই বউ। কিন্তু আমি তো বউ হিসাবে মানি না আপনাকে। এমন করলে কিন্তু আমি চলে যাব। যান, তাতে আমার কি? সত্যি কিন্তু আমি চলে যাব। যান, আপনি গেলে আমি বাঁচি। হঠাৎ দেখবি আমি চলে যাব। হঠাৎ কেন? এখনই চলে যান। সুবর্ণা কাঁদা শুরু করলো। কাঁদতে কাঁদতে শুয়ে রইলো। আমিও না শোনার ভান করে বই পড়তাছি। সুবর্ণা বলল, আমি আগামীকাল থেকে ব্যাংকে যাব। যান। তোর কলেজ খুলবে কবে? জানি না। চল না কোথাও ঘুরতে যাই। আপনার সাথে আমি কোথাও যাব না। কেন? এমনি ভালো লাগে না। চল না যাই, দেখবি ভালো লাগবে। না, আমি কোথাও যাব না। ওকে। এই বলে সুবর্ণা বাইরে চলে গেল। কিছুক্ষণ পরে এসে বলল খেয়ে যাইতে। আমি খেয়ে দিয়ে শুয়ে রইলাম। চোখে ঘুম আসতেছে। দেখি সুবর্ণা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল আর আমার পাশে এসে শুয়ে পড়লো। আমি বললাম, আমি আপনার সাথে শুব না। প্লিজ সাকিব, এমন করিস না। শুধু আজকের রাতটা থাক, পরে থাকিস না। এক মুহূর্তও না। আমি বিছানা থেকে নামলাম, নেমে বালিশ নিচে দিয়ে শুয়ে রইলাম। সুবর্ণা উপরে শুয়ে রইল। আমি অনেকক্ষণ এদিক সেদিক করে ভাবলাম, যাই আজকে রাতটা সুবর্ণার সাথে শুই। এইভাবে আমি সুবর্ণার পাশে শুয়ে পড়লাম। পিছন থেকে তাকে জুড়ে ধরলাম আর কানে কানে বললাম, শুধু আজকের রাতের জন্য। সুবর্ণা আমার দিকে ফিরলো, ফিরে একটা মুচকি হাসি দিল আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর একটা পা আমার শরীরের উপরে উঠিয়ে দিল। কিছুক্ষণ পর বলল, জানিস আমি কি চাই? আমি চাই শুধু তুই আমাকে এভাবে জড়িয়ে ধরে শুয়ে থাকবি। আমি কিছুই চাই না। না, শুধু আজকে। ওকে। সুবর্ণা আমার মুখের দিকে তাকিয়ে আছে মায়াভরা দৃষ্টিতে। সুবর্ণা একটা লেহেঙ্গা পরছে আর উপরে কি জানি পরছে, নাম জানি না। আর আমি বরাবরের মতো একটা শর্ট প্যান্ট আর একটা পাতলা গেঞ্জি। সুবর্ণা আমার বুকে তার মাথা রাখলো। দেখি তার ঠোঁট দুটো হালকা লিপস্টিক আছে। আমার কেন জানি ইচ্ছে করছে তার ঠোঁটে কিস করতে। আমি কিস করতে যাব, ভাবলাম একটু বেশি হয়ে যাচ্ছে, না এতটুকু থাক। আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি সুবর্ণা পাশে নাই। আমি কিছুক্ষণ শুয়ে থাকলাম। একটু পর চা নিয়ে আসলো। আমি ফ্রেশ হয়ে চাটা খেয়ে গেলাম আব্বার কাছে। গেলাম ওই টাকার চেকটা নিয়ে। আমি আব্বার কাছে গিয়ে বললাম, এই নিন, সুবর্ণা আমাকে এই চেকটা দিয়েছে। আমি রুমে এসে দেখি সুবর্ণা ব্যাংকে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আমি বললাম, আমিও তোমার সাথে যাব। কোথায়? ব্যাংক থেকে টাকাগুলো তোলার জন্য। ওকে। দেখি সুবর্ণা বোরকা পড়ছে, কিন্তু মুখে নেকাব নাই। আমি কিছু বললাম না, ভাবলাম ও যেভাবে মন চায় চলুক, তাতে আমার কিছু যায় আসে না। দুজন এক রিকশায় গিয়ে উঠলাম। রিকশার মধ্যে সুবর্ণা আমার হাত ধরে রাখলো। ব্যাংকের সামনে এসে দুজন নেমে ব্যাংকের ভিতরে প্রবেশ করলাম। সুবর্ণা গিয়ে সুবর্ণার চেয়ারে বসলো। আমাকে বলল চেকটা দিতে। আমি চেকটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর টাকা নিয়ে আসলো। সুবর্ণা বলল, তিনটার দিকে আয়শা আমাকে নিয়ে যাস। পারবো না। কেন পারবি না? এমনি। ওকে, তোর যা ইচ্ছে কর। আমি ব্যাংক থেকে চলে আসলাম। এসে আব্বার হাতে টাকাগুলো দিলাম। রুমে এসে শুয়ে শুয়ে বই পড়তেছি। সুবর্ণা এখন হারে হারে বুঝতে পারছে আমার মত না নিয়ে বিয়ে করে নিজের পায়ে কুড়াল মারছে। ভাবছিল বিয়ের পর আমি সুবর্ণার কথা মতো চলবো, কিন্তু এখন দেখা যাচ্ছে সুবর্ণা মাপ চেয়ে কুল পাচ্ছে না। কি করলে আমি সুবর্ণার কথা মতো চলবো, সুবর্ণার মনের কথা বুঝবো, সুবর্ণার কষ্ট বুঝবো, সেটাই সুবর্ণা খুঁজে পাচ্ছে না। আমার সাথে কথা বললে আমি তাকে শুধু বলি চলে যেতে। এই কথা বললে সুবর্ণার অনেক কষ্ট লাগে। আমি কি বুঝি না সুবর্ণার কষ্ট? মনে হয় বুঝি না, বোঝার ভান করে এইসব ভাবে সুবর্ণা। সুবর্ণা নিয়ত করলো সাকিব যতই কষ্ট দিক, সাকিবকে ছেড়ে কোথাও যাব না। কারণ সুবর্ণা সাকিবকে অনেক বেশি ভালোবাসে। সাকিব ভালোবাসে কিনা জানে না। সুবর্ণা এখন কাজে মন দিয়েছে। কিছুক্ষণ পর একটা পিএস এসে বলে গেল স্যারের রুমে যেতে, মিটিং আছে। সুবর্ণা স্যারের রুমে গিয়ে দেখে কেউ নেই। সুবর্ণা ভাবলো আমার একা আবার কিসের মিটিং। অফিসে ঢুকে সালাম দিল। অফিসের স্যারটা খুব হ্যান্ডসাম। শুনছে বিয়ে হয়ে, বলে ডিভোর্স হয়ে গেছে। সেসব দেখে লাভ নাই, কি জন্য ডাকছে সেটা শুনি। স্যার বলল, সুবর্ণা, কেমন আছেন? জি স্যার, ভালো। তুমি বেলে বিয়ে করেছো? জি স্যার। ছেলে কি করে? পড়াশোনা করে। ভালো। জি স্যার। কিছুদিন তো ছুটি কাটালেন, এখন কাজে মন দিন। জি স্যার। যাও, কাজে যাও। জি স্যার। সুবর্ণা স্যারের কাজ কারবার কিছুই বুঝলো না। কোনো দিন তো আমার ফ্যামিলি নিয়ে আর পার্সোনাল বিষয় নিয়ে জিজ্ঞাসা করছে না।
আজ এসব প্রশ্ন কিছুই বুঝলো না সুবর্ণা। যাই হোক, সুবর্ণা কাজে মন দিল। কাজ শেষ করে সাকিবকে ফোন দিল। অনেকক্ষণ পর সাকিব ফোন ধরলো। কোথায় তুই? বাসায় কেন? চল না কোথাও ঘুরতে যাই। আপনি এখন কোথায়? ব্যাংক থেকে বের হচ্ছি। ব্যাংক থেকে বের হয়ে দেখেন আশেপাশে কোনো রিক্সা আছে নাকি। থাকলে সোজা বাসায় চলে আসেন, 1 মিনিট দেরি না করে। ওকে, আসতেছি। আপনি আসলে আমি বাইরে যাব। কোথায় যাবি? খেলা আছে। কেন ওইখানে না গেলে হয় না? কবে জানি তোর পা ভাঙে। আরে ভাঙবে না, তাড়াতাড়ি আসেন। ওকে। সুবর্ণা ভাবলো সাকিবের এতটুকু কথাতেই কেন জানি ভালো লাগছে সুবর্ণার। সাকিব বলছে তাড়াতাড়ি বাসায় যেতে, এটাই সুবর্ণার জন্য অনেক কিছু। সুবর্ণা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। আমি শুয়ে শুয়ে বই পড়তেছি, গল্পের বই। আপনারা অনেকে ভাববেন মোবাইলের যুগে আবার বই পড়া। আমি ছোটবেলা থেকে গল্পের বই পড়তে ভালোবাসি। যারা বই পড়ে তাদের জিজ্ঞাসা করে দেখেন। বই পড়তে পড়তে আমার চোখে ঘুম চলে আসলো। দরজায় টোকার শব্দে ঘুম ভাঙলো। দেখি সুবর্ণা এসে দরজা লাগিয়ে দিল। এসেই আমার সামনে কাপড় পাল্টাতে শুরু করলো। আমি বললাম, আরে আরে কি করছেন? আমি আছি, দেখছেন না? তুই এসব তো কি হয়েছে? তুই দেখলে সমস্যা কি? তোর জন্যই তো সব। আরে পাগল নাকি? আমি একজন ছেলে। জানি তুই ছেলে, তুই আমার জামাই। তো এসব জামাই দেখবে না তো অন্য কেউ দেখবে? দূর, আপনি কাপড় পাল্টান, আমি ব্যালকনিতে গেলাম। ওকে যা। আমি ব্যালকনিতে চলে আসলাম। কতক্ষণ বসে রইলাম। সুবর্ণা ডাক দিল, বলল, কিরে একটু এদিকে আয় তো। কাপড় পাল্টানো হয়েছে? তুই এদিকে আসবি তো? আমি ভিতরে গেলাম। গিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি সুবর্ণা শুধু ব্রা পরে দাঁড়িয়ে আছে। সুবর্ণা বলল, পিছনের দিকটা খুলে দে তো, আমি ধরতে পারছি না। আমি নাই। এই বলে আমি দৌড় দিয়ে ব্যালকনিতে চলে আসলাম। সুবর্ণা বলল, কিরে খুলে দিয়ে যা, আমি আবার ফ্রেশ হব। আমি পারবো না। তোকে পারতেই হবে, তাড়াতাড়ি আয়। পারবো না বলছি না। না খুললে কিন্তু আজকে বসে থাকবো। আমি ভাবলাম কি ঝামেলায় পড়লাম। আমি ঘরের ভিতরে ঢুকে সামনে গেলাম। আমার তার দিকে তাকাতেই লজ্জা করছে। হঠাৎ এমন কিছুর মুখোমুখি হব কল্পনাও করিনি। হোক না আমার বউ। সুবর্ণা বলল, তাড়াতাড়ি কর। আমি কাঁপা কাঁপা হাতে তার সাদা পিঠে হাত দিলাম। সুবর্ণা চোখ বন্ধ করে ফেললো। কোনো মতে ব্রার পিছনের দিকটা খুলে এক দৌড়ে ব্যালকনিতে। আমি ভাবলাম মনে হয় বাঁচলাম। সুবর্ণা কিছুক্ষণ পর ডাক দিল, বলল, কিরে খেয়েছিস? দে তোর মানিব্যাগটা। মানিব্যাগ দিয়ে কি করব? দে তো। আমি বালিশের নিচ থেকে মানিব্যাগটা দিলাম। সুবর্ণা মানিব্যাগ চেক করলো। নিজের ব্যাগ থেকে কিছু টাকা দিয়ে বলল, এই নে, এগুলো খরচ করিস। লাগবে না। লাগবে। টাকাগুলো আপনার কাছেই রাখেন, আমি চেয়ে নিব। মানিব্যাগে থাকলে আমি খরচ করে ফেলবো। ওকে। আমি ভাবলাম যাই খেলাধুলা করে আসি। ট্রাউজার পরে রেডি হয়ে বাহিরে বের হওয়ার জন্য রেডি হলাম। সুবর্ণা বলল, কোথায় যাস? জানেন না? না জানি না। আমি গেলাম। এই বলে আমি বের হয়ে চলে আসলাম। এভাবে কিছুদিন চলে গেল। আমি পরে আর সুবর্ণার সাথে রাতে শুই নাই। সে অনেক রিকোয়েস্ট করছিল, আমিও বেশি তাকে পাত্তা দিই নাই। সুবর্ণা কেন জানি আগের মতো এত কথা বলে না। সেও তার মতো থাকে, আমিও আমার মতো থাকি। সেও তার কাজ করে, আমিও আমার মতো কাজ করি। একদিন আমি কলেজ থেকে সুবর্ণার ব্যাংকের সামনে দিয়ে আসছিলাম। কেন জানি মনে হলো ব্যাংক থেকে ঘুরে আসি, সুবর্ণাকেও দেখে আসি। আর ও বলছিল ব্যাংক থেকে গিয়ে ক্রেডিট কার্ড আনতে। তাই ভেবে আমি ব্যাংকের ভিতরে ঢুকে সুবর্ণার ডেস্কে আসলাম। দেখি ও নাই। ব্যাপারটা কিছুই বুঝলাম না। মনে হয় মিটিং করে। সেই ভেবে কিছুক্ষণ বসে রইলাম। অনেকক্ষণ হয়ে গেল আসছে না। আমি পাশের একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই উনি কোথায় গিয়েছে? জানি না ভাই, কোথায় যেতে পারে আপনার মনে হয়? ইদানিং দেখতেছি বসের অফিসে বেশি যায়, সেইখানে যেতে পারে। ভাই আপনাদের বসের অফিসটা কোথায়? 3 তলায়। ধন্যবাদ ভাই। ওয়েলকাম। আমি 3 তলায় গিয়ে বসের রুম বের করলাম। দেখি সুবর্ণা স্যারের সাথে কথা বলতেছে। আর একটু পর পর সুবর্ণা আর স্যার একসাথে হাসি দিয়ে উঠতেছে। আমি কিছুই বুঝলাম না তারা দুজন একা একা কিসের মিটিং করে। আমি আবার ওই ভাইয়ের কাছে গেলাম। দেখি ও খুব ব্যস্ত। আমি বললাম, ভাই একটু কথা বলা যাবে? একটু দাঁড়ান ভাই। ওকে। এই ভাই কাজ শেষ করে বলল, জি ভাই বলেন। ভাই আপনার নাম কি? আমার নাম সাদিকুল। সাদেকুল ভাই, উনি কি সবসময় স্যারের রুমে মিটিং করতে থাকে? ভাই অধিকাংশ সময় দেখি উনি স্যারের রুমে থাকে, তখন আমাদের কারোর মিটিং থাকে না। তারপরে উনি স্যারের সাথে বসে কিসের কথা বলে জানি।
ভাই আপনি কে? আপনি তার সম্পর্কে এত কিছু জিজ্ঞেস করছেন কেন? উনি আমার ওয়াইফ। ভাই আপনার সাথে ওর বিয়ে হয়েছে? উনি এসে আমার সাথে হ্যান্ডশেক করলো। ভাই আমি এখন যাই, সুবর্ণা আসলে বললেন আমি আসছিলাম। ওকে ভাই। আমি ব্যাংক থেকে বের হয়ে বাসা চলে আসলাম। আমি ভাবতেছি সুবর্ণা অন্য কোনো মতলব আছে, না হলে কাজ বাদ দিয়ে তার বসের রুমে গিয়ে বসে থাকবে কেন? আর ছাড়ই বা কেমন? সুবর্ণার সাথে এত কিসের কথা? নিশ্চয়ই কোনো মতলব আছে। ভাবলাম সুবর্ণা আসলে জিজ্ঞাসা করব। আবার ভাবলাম না, দেখি সুবর্ণা কি করে। সুবর্ণা এখন আর আগের মতো কেয়ার করে না। এখন কেন জানি তার থেকে বেশি আমার কষ্ট হয়। তার এমন চুপচাপ থাকা আমার কেন জানি ভালো লাগে না। কিছুক্ষণ পর সুবর্ণা বাসায় আসলো, ঘরে ঢুকে বলল, তুই বলে ব্যাংকে গেছ? হুম। আসলে আমি একটা মিটিংয়ে ছিলাম, তুই ফোন দিতি। না থাক, ভাবলাম যদি তোমার মিটিংয়ে সমস্যা হয়। কি জন্য গিয়েছিলি? এমনি ওই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে দেখে যাই। দুপুরে কি খেয়েছো? তেমন কিছু না। তোমার বসের সাথে লাঞ্চ করছো তাই না? হুম, ভালো। এই নে তোর ভিসা কার্ড। সুবর্ণা আমার সাথে কথা বলছে আর ড্রেস চেঞ্জ করতে লাগলো। সুবর্ণা বলল, দেখতেছিস না ড্রেস চেঞ্জ করছি, বাইরে যা। না যাব না। ধুর, আমার লজ্জা করছে। ওকে যাও। আমি চোখ বন্ধ করলাম। অন্য দিন হলে বাইরে চলে যেতাম। ধুর। সুবর্ণা বাথরুমে ঢুকে গেল। বাথরুম থেকে ড্রেস চেঞ্জ করে সে বের হলো। সুবর্ণা বলল, কি রে, খেয়েছিস? না। কেন? তুমি আসলে ভাবছিলাম একসাথে খাবো, কিন্তু তুমি তো তোমার বসের সাথে খেয়ে এসেছো। দাঁড়া, আমি খাবার আনছি। না খাবো না। কেন? তুমি খেয়ে এসেছো তাই এখন আর রুচি হচ্ছে না। না, তোকে খেতে হবে। তুই না খেলে আজ থেকে তোর সাথে কথা নেই। ওকে, কথা বলো না। সাকিব, বলেন। এখনো কি আমি তোর পর? তোর সাথে কতদিন হয়ে গেল দুজন একসাথে থাকছি। এতদিন পর ছিলেন না, এখন আস্তে আস্তে পর হচ্ছেন। পর হতে যাব কেন? আপনি বলেন। একটা কথা বলবো? বললো মুচকি হেসে। বলেন। তাহলে আমার কাছে আমাকে জড়িয়ে ধর, পরে বলবো। বললে বলেন, না হলে আমি গেলাম। আর আমার বলতে লজ্জা করছে, এদিকে আয় না। ওকে। আমি সুবর্ণার কাছে গিয়ে সুবর্ণাকে বুকে টেনে নিলাম। সুবর্ণা ও দুই হাতে জড়িয়ে ধরলো, বলল, চল না, একটা বেবি নেই। আমি ভাবলাম সুবর্ণার কথা ঠিকই বলেছে, কিন্তু এখন সুবর্ণার মতিগতি কিছুই বুঝতে পারছি না। দেখি শেষমেশ কি হয়, পরে না হয় চিন্তা করব। আমি বললাম, দেখো একে তো আমার কোনো কিছুই হয় নাই, মানে চাকরি পড়ালেখা চালিয়ে যেতে হবে, আর এখন সম্ভব নয়। আর কিছুদিন সময় দাও। ওকে, তোর যতদিন লাগে সময় নে, প্লিজ আমাকে ছেড়ে চলে যাস না। ওকে। এখন প্লিজ কিছু খেয়ে নে। ওকে, খাচ্ছি। এই বলে সুবর্ণার ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিলাম। আমি কিস করতে লাগলাম, সেও রেসপন্স দিতে লাগলো। 1 মিনিট পর ছেড়ে দিলাম, কিন্তু সে আবার এসে আমার কিস করতে লাগলো। কিছুক্ষণ পর ছেড়ে দিল। আমি বললাম, ওকে এখন তো খেয়েছি। এটাও খাবার বলে? সে শয়তান। আমি একটু বাইরে যাব, টুর্নামেন্ট খেলা চলতেছে, আজকে আমরা খেলবো। আমিও যাব। তুমি গিয়ে কি করবে? তুমি মার সাথে রান্নার কাজে হেল্প করো। তোর খেলা দেখব। ওকে, মার অনুমতি নিয়ে আসো, আর মরিয়মকেও সাথে নিয়ে নাও। ওকে। সুবর্ণা আমার সাথে বের হলো, সাথে মরিয়মও। মরিয়ম বলল, ভাই একটা মোবাইল কিনে দেস না। মোবাইল দিয়ে কি করবি এখন? আরো বড় হয়ে নে। দে না কিনে, কার্টুন দেখবো। তোর ভাবিকে বল। মরিয়ম সুবর্ণাকে বলল, ভাবি একটা মোবাইল কিনে দেন না। ধুর, তোমার ভাইকে বলো। ভাইকে তো বললাম, বললো আপনার কথা। তোমার ভাই অনুমতি দিলে আমি কিনে দেব। মরিয়ম আবার আমার কাছে এসে বলল, অনুমতি দিয়ে দেস না। ওকে দিলাম, তবে সারাটা দিন 2 ঘন্টা মোবাইল টিপতে পারবি, আর বাকি সময় তোর ভাবির কাছে মোবাইল দিয়ে রাখবি। 2 ঘন্টা না, 3 ঘন্টা দিবি। না, 2 ঘন্টা। মরিয়ম, তুমি এদিকে এসো। ভাই অনুমতি দিয়ে দিয়েছে, এখন কিনে দাও। আগামীকাল কিনে দেব। মরিয়ম খুশিতে নাচতে লাগলো। নাচিস কেন? এটা রাস্তা না? আমি মাঠে আসলাম, এসে দেখি সামিও তার গার্লফ্রেন্ড নিয়ে আসলো। আমাদের দেখে সামি কাছে আসলো, বলল, ভাবি কেমন আছে? ভালো। সামি চল যাই মাঠে, তোমরা এখানে বসে খেলা দেখো। আমি আর সামি মাঠে আসতে আসতে জিজ্ঞাসা করলাম, কি রে আর কয়দিন? দোস্ত, সর্বোচ্চ 2টা মাস। আর কয়টা ম্যাচ খেলতে হবে? আরো 4টা ম্যাচ খেলতে হবে, 2টা জিতলে সেমিফাইনাল। তোর কি মনে হয় আর কয়দিন চলবে? আরো 1 মাস তো লাগবেই। ওরে বাবা, আমি ছোট থেকেই
ফুটবল খেলা পছন্দ করতাম। কলেজে ফুটবল টুর্নামেন্ট হলে ওইখানে আমি ছিলাম। সামি খুব ভালো খেলে, আমি মিডফিল্ডার, সামি স্ট্রাইকার থাকে। খেলার মাঝখানে বিপক্ষ দলের একজন আমাকে পায়ে বাড়ি দেয়, আমি পড়ে যাই, মোটামুটি ভালোই ব্যথা পাই। খেলা শেষের দিকে দিয়ে ওই বিপক্ষ দলের ছেলেটাকে সামি গিয়ে বাড়ি দেয়। 1 মিনিট পরেই খেলা শেষ, আমরা ম্যাচ জিতি 1-0 গোলে। খেলা শেষ হলে দেখি সুবর্ণারা এখনো দাঁড়িয়ে আছে। আমি কাছে গেলে সুবর্ণা বলল, খেলার মাঝখানে দেখলাম তুই পড়ে গেছোস, ব্যথা পাইছোস দেখি। আরে তেমন কিছু না, বাড়ি চলো। আমি হাঁটতে হাঁটতে বাড়ি আসলাম। এসে সুবর্ণা বলল, দেখি তোর পাটা। জানি সুবর্ণা দেখলে বকাঝকা করবে, সেজন্য দেখাতে চাচ্ছিলাম না। আরে কিছু হয় নাই। দেখি তোর পাটা। কিছু হয় নাই তো। দেখাবি নাকি তোর মাকে গিয়ে বলবো? কি গিয়ে বলবা? দেখালে সমস্যা কি? ওকে দেখো। আমি ট্রাউজার উপরে তুলে দেখালাম, অনেকখানি জায়গা কালো হয়ে গেছে। সুবর্ণা বলল, জানতাম এরকম কিছু একটা হয়েছে। দেখছো কালো হয়ে গেছে। তোরে এত করে বলেই খেলার দরকার নেই, এখনো কি তুই ছোট আছিস? হয়েছে, থাক, আর বলতে হবে না। সুবর্ণা বরফ এনে সেখানে দিল, বলল, সামনে থেকে আর খেলার দরকার নেই। না, খেলবো। তুই কি আর আমার কথা শুনবি? পরে আবার ব্যথা পাবি। চুপ করো না এখন। সুবর্ণা সুন্দর করে বরফ লাগিয়ে দিল। আমি গোসল করে পড়াতে বসলাম। সুবর্ণা মার সাথে গিয়ে রান্নার কাজে হেল্প করতে লাগলো। একটু পর হালকা নাস্তা দিয়ে গেল। কিছুক্ষণ পড়ালেখা করে ভাবলাম বাইরে থেকে একটা সিগারেট খেয়ে আসি। সুবর্ণা আসলে বললাম, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। এখন কোথাও যাওয়ার দরকার নেই, বসে বসে পড়। না, যাবো। কেন এখন বাইরে যাবি? আমি একটা সিগারেট খাইতে। তুই কি জীবনেও ভালো হবি না? না। এখন যদি চাস তাহলে তোর মার কাছে বলে দেবো তুই সিগারেট খাস। বইলো। এই বলে আমি বাইরে চলে আসলাম। আমি জানি সুবর্ণা বলবে না। আমি সিগারেট খেয়ে বাসায় আসলাম। আসার সময় মরিয়মের জন্য আর সুবর্ণার জন্য আইসক্রিম নিয়ে আসলাম। সুবর্ণা আইসক্রিম পেয়ে মহা খুশি, বলল, তাহলে এই ছিল তোর মনে? হুম। ভাত খেয়ে যা। আসতাছি। আমি খেয়ে দে রুমে এসে গল্পের বই পড়তাছি। আমি নিচে শুই বরাবরের মতো, আজকেও নিচে শুইলাম। সুবর্ণা এসে দেখে আমি নিচে শুয়ে আছি। সুবর্ণা বলল, কিরে আজকে নিচে শুবি? কেন, আজকে কি কোনো স্পেশাল দিন নাকি? না, উপরে এসো। না। তুই আমার সাথে উপরে এসো, নয়তো আমি তোর সাথে নিচে শুবো। আমি এটাই চাইছিলাম, তোমার যা ইচ্ছা করো। সুবর্ণা আমার পাশে বালিশ দিল আর গিয়ে কাপড় চেঞ্জ করলো। সুবর্ণা এতক্ষণ সেলোয়ার কামিজ পরা ছিল, সেগুলো চেঞ্জ করে একটা লেহেঙ্গা আর হাতা কাটা গেঞ্জি পরলো। তাকে অনেক সুন্দরী লাগছিল। সুবর্ণা আমার পাশে শুয়ে পড়লো আর পিছন থেকে জোরে ধরলো আর আমার ঘাড়ে মাথা রাখলো। সুবর্ণা বলল, সাকিব এদিকে ফের। কেন? আরে ফের না। ওকে। আমি সুবর্ণার দিকে ফিরলাম। সুবর্ণা আমার দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছো কেন? নিয়ে তোকে দেখতে ইচ্ছে করছে। কি? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই বলে আমি সুবর্ণাকে কোলে তুলে নিলাম। সুবর্ণাও আমার গলায় ধরলো। আমি তাকে বিছানায় নিয়ে ফেললাম। আমিও তার পাশে শুয়ে পড়লাম। সুবর্ণা আমাকে জোরে ধরলো। আমিও আমার সুবর্ণাকে জোরে ধরলাম এবং তার কপালে চুমু খেলাম। ভাবলাম আসলে সুবর্ণা আমাকে সত্যি মনে হয় খুব ভালোবাসে আর আমি তাকে খুবই ভালোবাসি। এতদিন কি হয়েছে জানি না, এখন থেকে নিয়ত করলাম তাকে সবসময় আগলে রাখবো। সে আমার জন্য অনেক কষ্ট সহ্য করছে, এখন থেকে নিয়ত করলাম তাকে আর কোনো কষ্ট সহ্য করতে দিব না। তাকে আমি সত্যি অনেক ভালোবাসি। এসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সুবর্ণা পড়ছে বিপদে। সুবর্ণার ব্যাংকের ম্যানেজারের কারণে অকারণে অধিকাংশ সময় সুবর্ণাকে অফিসে বসিয়ে রাখে। এটা সে আজাইরা কথাবার্তা বলে আর মাঝে মাঝে এমন এমন জোক বলে, না হেসে থাকতে পারে না সুবর্ণা। সুবর্ণা স্যারকে নাও বলতে পারে না। একদিন সুবর্ণার ম্যানেজার সুবর্ণাকে জিজ্ঞাসা করলো, তোমার এই পিচ্চি জামাই কি তোমাকে খুব ভালোবাসে? ভালোবাসে স্যার। আমার মনে হয় বাসে না। আপনার এরকম মনে হয় কেন? দেখো, এসব আমরা পিছনে ফেলে এসেছি, সব বুঝি আমরা। যদি তোমার তাকে ভালো না লাগে তাহলে তুমি তাকে ছেড়ে দাও। তোমার জামাই কোথায়? সুবর্ণা তখন আর কিছুই বলে নাই। বাড়িতে এসে আম্মার সাথে রান্নাঘরে কাজ করতেছে। আম্মা মানে আমার আম্মু জিজ্ঞাসা করলো, মা, তুমি এরকম সবসময় মুখ গোমড়া করে থাকো কেন? তেমন কিছু না আম্মা। আমি সব বুঝি মা, জানি তোমার সাথে সাকিবের সময় ভালো যাচ্ছে না। মা, এখানে আমাদের কিছু করার নেই। একে তো আমরা তার অনুমতি ছাড়াই তোমাকে তার সাথে বিয়ে দিয়েছি। এখন যদি তাকে গিয়ে কিছু বলি তাহলে সে সম্পূর্ণ দোষ দেবে আমাদের। সুবর্ণা কেঁদে দিল এবং আম্মুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলতে লাগলো,
আমি জানি আমার সাকিব একদিন আমাকে ঠিক বুঝবে, আমার গুরুত্ব বুঝবে। সে খুব ফ্রেশ মাইন্ডের ছেলে। আমার মনে হয় তোমাকে সে খুব ভালোবাসে। একটু ধৈর্য ধরো মা। আমি তাকে খুব ভালোবাসি আম্মা। আমি জানি মা, এখন কেঁদো না। আর শোনো, সামনের মাসে আমরা এই ফ্ল্যাট ছেড়ে দিয়ে নতুন ফ্ল্যাটে চলে যাব। না আম্মা, আপনারা যান, সাকিবের সাথে ঝামেলা শেষ করে আমরা আসবো। আর এই ফ্ল্যাটে ভাড়া আমিই দেব। কেন মা, শুধু শুধু অপচয় করবা? আমাদের সাথে নতুন ফ্ল্যাটে চলো। না আম্মা, সাকিবের সাথে ঝামেলা মিটমাট করে আমরা আসবো। প্লিজ আম্মা, না করেন না। ওকে, তোমার যা ইচ্ছা করো। ওকে আম্মা, এই জন্যই আপনাকে আমার এত ভালো লাগে। যাও, সবাইকে বলো খাবার খেতে। আচ্ছা আম্মা। সুবর্ণা সবাইকে খাবার খেতে ডাকে। এর কিছুদিন পর জানি সাকিবের কি হলো। ব্যাংক থেকে আসার পর সুবর্ণাকে খুব কেয়ার করতে শুরু করলো। সুবর্ণা ভাবলো সাকিব মনে হয় সুবর্ণাকে বুঝতে পারছে, এটাই সুবর্ণা চায়। এর কিছুদিন পর সুবর্ণা অফিসে কাজ করতেছিল। পিএস এসে বলে গেল অফিসে কিসের মিটিং আছে সবার। সুবর্ণা অফিসের মিটিংয়ে গেল, গিয়ে সবার সাথে বসলো। মিটিংয়ে স্যারের কথা শুনে সবাই খুশি, কারণ স্যার বলছে সামনে 2 সপ্তাহ পর ব্যাংকের পক্ষ থেকে একটা ভ্রমণ আছে, 2 জন থেকে 3 জন সাথে নিতে পারবে। এটা শুনে সবাই হাততালি দিল, কারণ সবাই চেয়েছিল একটা ভ্রমণ হোক, আর সেটা হোক কক্সবাজার। 3 রাত 2 দিন, মানে এক রাতে সেখানে যাওয়া, আরেক রাতে সেখানে থাকা, আরেক রাতে সেখান থেকে আসা। আর যারা যারা সেখানে যাবে তাদের আলাদা একটা স্যালারি দেওয়া হবে, কারণ ব্যাংকের মেন শাখার বস যিনি বাংলাদেশের এই ব্যাংকটা পরিচালনা করেন তিনি সেখানে থাকবেন এবং তিনি সেখানে বক্তব্য রাখবেন, সেজন্য সেখানে সবাইকে থাকতে হবে। মিটিং শেষ হলে সুবর্ণা আর খুশি ধরে না, কারণ সাকিব আর সুবর্ণার একটা ফ্রিতে ট্যুর হয়ে গেল। আর মন চাইলে মরিয়মকে সাথে নিয়ে যাবে। ওর এখন স্কুল বন্ধই। সুবর্ণার ভাবতেই কি যেন ভালো লাগছে। ভাবলো এই খুশির সংবাদটা আগে সাকিবকে দিয়ে দেই, আবার ভাবলো না, এই খুশির সংবাদটা সুবর্ণা অন্যভাবে দিতে চায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে আরও 1 ঘন্টা আছে 3টা বাজতে। 1 ঘন্টা কাজ করে বাসায় আসে, এসে রুমে ঢুকে। আমি পরশুদিন ঘুম থেকে উঠে কলেজে গেলাম, কলেজ থেকে এসে বাসায় শুয়ে রইলাম, ঘুমিয়ে গেলাম। কতক্ষণ ঘুমালাম জানি না। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা ছুঁই ছুঁই, সুবর্ণা নামাজ পড়তেছে, মনে হয় মাগরিবের নামাজ। নামাজ শেষ করলে আমি বললাম আজান দিয়ে দিয়েছে। ফ্রেশ হয়ে নামাজ পড়েন। ওকে। আমি ফ্রেশ হয়ে নামাজ পড়ে পড়ার টেবিলে বসলাম। কিছুক্ষণ পড়লাম। সুবর্ণা মাথার চুল আশ্রায়ে ঠোঁটে লিপস্টিক দিল। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, এরকম সাজতেছে কেন? তোকে একটা খুশি সংবাদ দিব। সেজন্য সাজতে হবে? সুবর্ণা আমার পিছনে এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো আর গালে একটা চুমু দিল। বলো কি সুসংবাদ? তার আগে আমাকে একটা চুমু দে। আমি সুবর্ণার গালে চুমু দিলাম। এবার বলো। না, ঠোঁটে কিস কর। দূর, তুমি না দিন দিন। বল দিন দিন। আমি সুবর্ণাকে হাত ধরে সামনে আনলাম, এনে টেবিলের উপরে বসালাম। আমি দাঁড়িয়ে সুবর্ণার 2 ঠোঁট আমার ঠোঁটে লাগিয়ে দিলাম। সুবর্ণাও রেসপন্স দিতে লাগলো। আমি একসময় সুবর্ণার কাপড়ের ভিতরে হাত ঢুকিয়ে ফেলি আর পিছন থেকে তাকে আদর করতে থাকি। কতক্ষণ গেল মনে নাই, কারণ দরজায় টোকার হুঁশ ফিরল। মরিয়ম ডাকতেছে। সুবর্ণা কাপড় ঠিক করে দরজা খুললো। আমি পড়াতে মন দিলাম। মরিয়ম ভিতরে আসলো, বলল, ভাবি আমার মোবাইল কোথায়? ও, আমার একটু মনে নাই। মনে তো থাকবেই না, আমি বলেছি না। আরে মন খারাপ করতেছিস কেন? আমার মনে ছিল, ভাবলাম তুমি কেমন মোবাইল পছন্দ করো, তাই তোমাকে নিয়ে মোবাইল কিনবো। এখন কিনে দিন। বলল মনটা খারাপ করে। এখন যা, আগামীকাল কিনে দেবো। না এখন। আরে কাঁদছো কেন? ওকে, তুই গিয়ে রেডি হ, আমরা আসতেছি। ভাবি সত্যি বলতেছো তো নাকি মজা করতেছো? তুমি কি আমার কথা বিশ্বাস করো না? করি। তাহলে গিয়ে রেডি হও। ওকে। আগামীকাল গেলেও তো পারতা। শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিয়ে কি লাভ? এখন কি আব্বা আম্মা বাইরে যেতে দিবে? চল গিয়ে বলি, সাথে তাদেরকে নিয়ে নে, রাতে ডিনার করে আসি। দূর না, তাহলে তোমার মা বাবাকেও বলো। এখন হঠাৎ করে ওরা বললেই কি আর যাবে? বলতে তো প্রবলেম নাই। আরে চল, আব্বা আমাকে রাজি করাই, পরে না হয় আমার মা বাবাকে বলিস। ওকে চলো। আমি আর সুবর্ণা গিয়ে
মা বাবারে বললে রাজি হয় নাই। পরে সুবর্ণার আব্বা আম্মার কথা বলে রাজি হয়েছে। সুবর্ণাও তার আব্বা আম্মার সাথে কথা বলে রাজি করায়। পরে দুই ফ্যামিলি একসাথে এক রেস্টুরেন্টে গিয়ে ডিনার করি। এই ফাঁকে মরিয়মের জন্য একটা মোবাইল কিনে সুবর্ণা। সবশেষে সবাই একসাথে বাড়ি আসি। রাতে ঘুমানোর সময় আমি বললাম, সুবর্ণা মোট কত টাকা খরচ হয়েছে? সেসব জেনে লাভ নাই। না, বলো। মরিয়মের জন্য মোবাইল নিয়েছি 38,000 টাকা দিয়ে, আর রেস্টুরেন্টের খরচ হয়েছে 5,000 টাকা। একটু বেশি হয়ে গেল না? মরিয়মের জন্য এত দামি ফোন কেনার প্রয়োজন ছিল? মন খারাপ করতেছিস কেন? শোন, তোকে কিছু কথা বলি। শোন, আমার যা কিছু আছে সব তোর জন্যই। আমার টাকা পয়সা সব তোর। তুই যেভাবে খরচ করতে মন চায় সেভাবে কর। আমার আর তোর মধ্যে যদি তোর বাবা মা আর আমার বাবা মা যদি খুশি হয়, এর চেয়ে বড় পাওয়ার কি আছে? শোন, তুই আমার থেকে যা চাস আমি তোকে তাই দিব। তার বিনিময়ে তুই শুধু আমাকে তোর মনে একটু জায়গা দে, একটু ভালোবাসা দে, যেটা নিয়ে আমি সারা জীবন চলে যেতে পারি। আমি সুবর্ণাকে কাছে টেনে এনে নিজের বুকে শুয়ে দিয়ে বললাম, আমিও তোমার থেকে কিচ্ছু চাই না। আমি চাই সুখে দুঃখে কষ্টের সময় তোমাকে যেন আমার পাশে চাই। আর এই মনের ভিতরে তুমি আছো, তুমি থাকবা। আমরা কবে বেবি নেব? আগে আমি উপার্জনের পথ বের করি, পরে তুমি চাকরি ছেড়ে দিবা। পরে তোমার কাজ হচ্ছে বেবির দেখাশোনা করা আর আমাকে ভালোবাসা। এখন কি তোকে ভালোবাসি না? সুবর্ণা, কি যেন বলবা বলছিলা? 2 সপ্তাহ পর আমাদের ব্যাংক থেকে একটা ট্যুর হচ্ছে, সেখানে 2 থেকে 3 জন যাওয়া যাচ্ছে। সঠিক তারিখ বলো। সুবর্ণা তারিখ বললে আমি বললাম, আমার যাওয়া হবে না। কেন? কারণ ওই দিন আমাদের টুর্নামেন্টের ফাইনাল খেলা, আর আমাদের টিম ফাইনালে উঠেছে। খেলা রেখে ঘুরতে যাওয়া কোনোভাবেই সম্ভব না, আর এটা ফাইনাল খেলা, কোনোভাবে মিস করা যাবে না। সুবর্ণা মনটা খারাপ হয়ে গেল। সেখানে গেলে আলাদা একটা স্যালারি দিবে। আচ্ছা দেখি স্বামীর সাথে কথা বলে, স্বামী কি বলে। দেখ, তোরে ছাড়া আর ট্যুর আমার পানি, তার চেয়ে ভালো না যাওয়া। ওকে, দেখি স্বামীর সাথে কথা বলে। এখন হাসি দাও আর লাইটটা বন্ধ করে আসো। ওকে। সুবর্ণা গিয়ে লাইট বন্ধ করে এসে আমার পাশে শুয়ে পড়লো এবং আমাকে জড়িয়ে ধরে বলল, সামনের সপ্তাহে মনে হয় তোর আব্বা মা নতুন ফ্ল্যাটে চলে যাবে। কেন আমরা যাব না? না, আমরা এই ফ্ল্যাটেই থাকবো 2 জন। তাছাড়া ভাড়া আমি দেব। পরে কোনো এক সময় না হয় চলে যাব। তোমার শুধু অপচয়। এখন ঘুম, আমাকে একটা চুমু দিয়ে। আমি সুবর্ণাকে চুমু দিয়ে ঘুমিয়ে গেলাম। এভাবে আস্তে আস্তে সুবর্ণার ভ্রমণের দিন চলে আসলো। আমি যেতে পারবো না, কারণ ফাইনাল খেলা। স্বামী বলছে কোনোভাবেই মিস করা যাবে না, তাই সুবর্ণার সাথে মরিয়মকে পাঠাবো ঠিক করলাম। কিন্তু সুবর্ণা বলল তার ছোট বোনকে সাথে নেবে। আবার ভাবলাম এত দূরে একা দেওয়া ঠিক হবে কিনা, কিন্তু সে বলল খুব জরুরি, তাই ভাবলাম যাক। যেদিন রাতে ওরা যাবে পরদিন আমাদের ফাইনাল খেলা। আমার জন্য কি আর ফাইনাল খেলার ডেট পিছানো দিবে? আর এদিকে মরিয়ম আব্বা আম্মা নতুন ফ্ল্যাটে চলে গেল। ও চলে গেলে আমি একা হয়ে যাব। দূর, একদিন কি হবে। এই কয়েকদিন তাকেও বেশি পাশে পাই নাই, কারণ তার ব্যাংকে খুব কাজ গেছে। সুবর্ণা যেদিন যাবে সেদিন দুপুরে আমার জন্য রান্না করছে, 2 দিন খাওয়ার জন্য। আমি না করছি, বলছে বাইরে থেকে খেয়ে নিব। ও বলে শুধু শুধু বাইরে খেয়ে পেটের 12টা বাজাতে চাস? যাই হোক, আমি রান্নাঘরে গেলাম, গিয়ে বললাম, কেন শুধু শুধু রান্না করছো? আর তোমার সুন্দরী মুখটা লাল হয়ে যাচ্ছে। যা তো এখন আমাকে রান্না করতে দে। ওকে, রান্না করে আসো। আমি ঘরে গিয়ে গোসল করলাম। গোসল করে শুয়ে রইলাম। একটু পর সুবর্ণা আসলো। সে এসে গোসলখানায় ঢুকলো, গোসল করে বের হলো। একটা প্লাজো পরলো আর একটা কামিজ। আমি অবাক হয়ে তার রূপ দেখতে লাগলাম। একটু পর মাঠে যাব প্র্যাকটিস করতে। না গেলে হয় না? বুঝোই তো, আগামীকাল ফাইনাল খেলা। ভাবছিলাম তুমি থাকবা, কিন্তু তা আর হলো না। দেখ, এখানে আমার কিছু করার আছে। আমার জন্য কি তার কি ডেট পিছিয়ে দিবে? এই বলে না যাই। না থাক, যাও। গিয়ে কিন্তু পানিতে নামবে না, আর বেশি দূরে যাবে না। এখন বল, শুধু আমি আর তুই কবে ট্যুর যাব? তুমি বলো। দেখি ব্যাংক থেকে কবে ছুটি পাওয়া যায়। তোমার বুকে ওড়না দাও না কেন? না, ওড়না দেব না। দাও, আমার চোখ শুধু তোমার ওই দুটোর দিকে যাচ্ছে। প্লিজ ওড়না দাও।
দেখ, ভালো করে দেখ, এসব শুধু তোর। না, ওড়না দাও, আমার লজ্জা করছে। কি আজব, আমি তোর বউ, তুই যেটা করতে মন চাই কর। দূর, এখন না। কয়টা বের হবা? 11টার সময় বাস ছাড়বে, 10টার সময় ব্যাংকে থাকতে হবে। তুই আমাকে বাসে দিয়ে আসবি? ওকে। কোনো মেকআপ করতে পারবে না, আর বোরকা ছাড়া বের হবা না। ওকে। সুবর্ণা উঠে আমার কাছে আসলো, এসে আমার পাশে শুয়ে পড়লো, বলল, যাওয়ার আগে তোকে একটু মন মতো জড়িয়ে ধরে নেই। এ বলে সুবর্ণা আমাকে জোরে ধরলো আর একটা পা আমার উপরে তুলে দিল। তার প্লাজো হাঁটু অবধি উঠে গেল। আস্তে আস্তে সে আমার উপরে উঠে গেল আর আমাকে উড়াধুরা কিস করতে লাগলো। আমিও কিসের রেসপন্স দিতে লাগলাম। আমি একটা হাত তার কামিজের ভিতরে ঢুকিয়ে দিলাম। সে আমার মাথায় ধরে ইচ্ছে মতো কিস করতে লাগলো, যাতে আমি ছুটতে না পারি। অনেকক্ষণ এভাবে চললো। এমন সময় আসরে আজান দিল, আমাদের হুঁশ ফিরল। সুবর্ণা কিস ছেড়ে আমার উপরে শুয়ে পড়লো। আমার ছোট ছোট চাপদারিতে নিজের গাল ঘষাতে লাগলো। কি হলো, এবার ছাড়ো। না, মন চাচ্ছে আজকে সারা দিন রাত তোর সাথে এভাবে শুয়ে থাকি। এই বলে সে আবার কিস শুরু করলো। এবার ঠোঁটে মুখে নাকে কপালে গলায় সারা মুখ চুমুতে ভরিয়ে দিল। আমি দেখতেছি সুবর্ণা ছাড়বে না, তাই আমি তাকে কোলে তুলে নিলাম। সে আমার গলায় ধরে তখন আমাকে কিস করে চলছে। আমি কোলে করে দরজার সামনে নিয়ে আসলাম। এসে তাকে কোল থেকে নামিয়ে দরজা খুলে বাহিরে বেরিয়ে আসলাম। কিরে, পালাচ্ছিস কোথায়? আসতাছি। আমি মাঠে এসে প্র্যাকটিস করে সন্ধ্যার দিকে বাড়িতে আসলাম। এসে দেখি মরিয়ম আর সুবর্ণার বোন রেডি হয়ে বসে আছে। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। সুবর্ণাও রেডি হলো। সুবর্ণা বলল, দেখ তো কেমন লাগছে। খুব সুন্দরী। আমার একটু ভালো লাগছে না, কেমন জানি ভয় করছে। ভয়ের কি আছে, আমি তো আছি। তুই কি আমার সাথে যাবি? না, তবে ফোনে কথা বলবে। ওকে। শোন, এখন বের হয়ে যেতে হবে, অবশ্যই মিটিং আছে একটা। মিটিং শেষ করে বাসে উঠতে হবে। ওকে, চলো বের হই। আর রান্না করা আছে, ফ্রিজে রাখা আছে, বের করে গরম করে খেয়ে নিস। ওকে। তোর জন্য কি আনবো? আমার জন্য কিছু আনা লাগবে না। আমি শুধু চাই তুমি আবার আমার কাছে ফিরে আসো। এই শোন না, শেষমেশ একটা কিস দিয়ে দে। ওকে। অ্যান্ড আমি সুবর্ণাকে কাছে এনে তার ঠোঁটে কিস বসালাম। কিছুক্ষণ পর ছাড়লাম। সুবর্ণা বলল, মন চাচ্ছে না তোকে ছেড়ে চলে যেতে। তোকে ছাড়া কি করে থাকবো? আরে একদিন ওই তো দেখবে চলে যাবে। চল, রেডি হয়ে নে। আমি রেডি। চল তাহলে বের হই। আমরা রিক্সা দিয়ে প্রথমে ব্যাংকে আসলাম। রিক্সায় আমি আর সুবর্ণা একসাথে বসলাম। সুবর্ণা সারাক্ষণ আমার হাত শক্ত করে ধরে রাখলো। বিদায় দেওয়ার সময় সুবর্ণার চোখের কোণে পানি দেখলাম। ও আমাকে একদিনও ছাড়া থাকতে কত ভয় পাচ্ছে। যদি আমি সারা জীবনের জন্য চলে যাই তখন কি করবে? আসলে বাস্তবতা তার উল্টো। আমরা সবাই জানি কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না। যাই হোক, তাকে বিদায় দিয়ে বাড়িতে আসলাম। ভাবলাম এখন ইচ্ছামতো সিগারেট খেতে পারবো, তাই বাড়িতে 1 প্যাকেট বেনসন নিয়ে নিলাম। বাড়িতে এসে মনের ইচ্ছা মতো সিগারেট টানতে লাগলাম। এমন সময় সুবর্ণা ভিডিও কল দিল। ফোন ধরলাম। কি খেয়েছিস? না। এখন কি করস? আমি সিগারেট দেখালাম। আমি জানতাম আমি গেলে তুই ইচ্ছে করে এই সিগারেট খাবি। হুম। এই তুই শেষবারের মতো সিগারেট খেয়ে নে, আর কোনোদিন যদি দেখি তোর খবর আছে। ওকে, শেষবারের মতো খেয়ে নেই। ওরা কোথায়? ওরা দুজনকে এক সিটে দিয়েছে আর আমি বসেছি আরেকজনের সাথে। দেখি কে সে। সুবর্ণা ক্যামেরা ঘুরে দেখালো পাশে আর একজন মেয়ে। আমি বললাম, তার কাছে মোবাইলটা দাও তো। কি বলবি? তুমি দাও। সুবর্ণা মোবাইলটা দিল। আমি বললাম, আপু আপনি তো সুবর্ণাকে চিনেন, আমি ওর হাজবেন্ড। প্লিজ আপু, তাকে একটু দেখে রাখবেন, সে যেন একা একা কোথাও না যায়। আরে আমি ওকে কি দেখব? ওর খেয়াল রাখার জন্য তো বসই আছে। কি বললেন আপু? ওকে, আমি কোথাও যাব না, আর ভালো করে খাওয়া দাওয়া করিস। এখন রাখি। আরে আমার কথা শোনো। এ বলে সুবর্ণা ফোন কেটে দিল। আমি ওই মেয়েটার কথা স্পষ্ট শুনতে পেয়েছি। আমি ভাবছিলাম সুবর্ণা আগের মতো কি এখনো বসের সাথে কথা বলে। আগে ভাবছিলাম আমি তাকে ইগনোর করাতে সে বসের সাথে টাইম পাস করে, কিন্তু তারপর থেকে তো আমি তাকে আর ইগনোর করি না। সুবর্ণা কি ইচ্ছে করে বসের সাথে আলাপ করে? আমার যেদিন ফাইনাল খেলা সেদিন তাদের ট্যুর দিল, যাতে আমি না যেতে পারি।
আর তারা মনের মতো আনন্দ করতে পারে? কিন্তু সুবর্ণার আচার আচরণে তো সেরকম কিছুই বোঝার উপায় নেই। তাহলে কি সুবর্ণা আমাকে ধোকা দিল? আমি বিশ্বাস করতে পারছি না। ভাবলাম এখন তাকে এসব বলে রাগারাগি করে লাভ নেই, পরে ওইখানে গিয়ে কোনো অঘটন ঘটাতে পারে। তার চেয়ে ভালো সে বাড়িতে আসুক, তারপর তাকে ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করব। আমি আরেকটা সিগারেট খেয়ে মাথাটা একটু টেনশন মুক্ত হলো আমার। পরে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে সুবর্ণার সাথে একটু কথা বললাম। বিকালের দিকে ফাইনাল খেলা হলো। সেখানে আমাদের পারফরমেন্স অনেক ভালো হলো, যার কারণে আমরা ম্যাচটা জিতে যাই 2-1 গোলে। সন্ধ্যার পরে শুয়ে মোবাইল টিপতেছিলাম। আমি জিতার কয়েকটি ছবি সুবর্ণার হোয়াটসঅ্যাপে দিলাম। সুবর্ণাকে বুঝতে দিলাম না আমার মনের কথা। ভাবলাম ফেসবুকে কয়েকটি ছবি আপলোড দেই। ফেসবুকে ঢুকে টাইমলাইনে চেক করলাম। একটা পোস্টের উপর আমার চোখ আটকে যায়। দেখি সুবর্ণা আর তার বস একসাথে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছে। আইডি চেক করে দেখি তার বসের আইডি। আমার কলিজায় গিয়ে আঘাত লাগলো। এটা আমি কি দেখছি? আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না সুবর্ণা এমন কাজ কি করে করতে পারলো। কেন জানি অনিচ্ছা সত্ত্বেও চোখ দিয়ে পানি বের হচ্ছে। এখন তাকে কিছু বলবো না, সে ঠিক মতো বাড়িতে আসুক, পরে না হয় এটার ফয়সালা করব। পরদিন রাতে সে আসলো, আমি দরজা খুলে দিলাম। আসলে আমি আবার ঘুমিয়ে গেলাম। ফ্ল্যাশব্যাক। সুবর্ণা তার পাশের মেয়েটার প্রতি প্রচণ্ড রাগ হচ্ছে। সাকিবের ফোন কেটে দিয়ে সুবর্ণা বলল, আমার খেয়াল রাখার জন্য বস আছে, এই কথা মানে কি? তো বসই তো আপনার ভালো খেয়াল রাখে, সারাক্ষণ বসের অফিসে বসে থাকেন। কখন দেখছেন আপনি? কয়েকদিন আগে দেখেছি না। তো এই কথা আমাকে কেন বলছেন? আমার হাজবেন্ডকে বলতে? বোকা পাইয়া সুন্দর একটা ছেলেকে বিয়ে করে ফেলেছেন, তার সত্য কথা জানা উচিত না? চুপ, যত সব ফালতু। কেন যে বস এদেরকে ব্যাংকে চাকরি দেয়, খালি মানুষের সংসারের ঝামেলা করার জন্য বসে থাকে। এখন তো ফালতু বলবেনই, কারণ সত্যি কথা বলছি না। আর একটা কথাও বলবেন না। সুবর্ণাদের কক্সবাজার আসতে সকাল হয়েছে। সবাই সবার হোটেল বুকিং করা রুমে চলে গেল। একটু পর মরিয়ম তারা বলল বিচে যাবে। সুবর্ণা তাদের নিয়ে বিচে আসলো। বিচে তারা এসে অনেক খুশি। সুবর্ণা তাদের বলে দিল পানিতে না নামতে। একটু পর খেয়াল করলো তাদের অফিসের অনেকে বিচে আসলো। অনেকেই তাদের ওয়াইফ নিয়ে, আবার একা ছেলে মেয়ে নিয়ে। কে জানি সুবর্ণা বলে ডাক দিল। সুবর্ণা চেয়ে দেখে তার বস বলল, তোমার জামাই কোথায়? সে আসেনি। এমন একটা ট্যুরে তোমাকে সে একা আসতে দিল? স্যার, ও একটা টুর্নামেন্টে ফাইনাল খেলা আছে, সেজন্য আসেনি। সে তোমার হাজবেন্ড হয়, তার কাছে খেলা বড় নাকি তুমি বড়? তার আসা উচিত ছিল। আমার মনে হয় সে তোমাকে ভালোবাসে না। দেখো, সে এখনো ছোট, সে এখনো তোমার গুরুত্ব বুঝে না। প্রয়োজন ফুরিয়ে গেলে তোমাকে ছুঁড়ে ফেলে দিবে। না স্যার, ও এমন না। চলো এই দিকতে যাই। চলো একটা ছবি তুলি। বস বলাতে সুবর্ণা না করতে পারলো না। বস ছবি তুললো তার মোবাইল দিয়ে। আমি তোমাকে কিছু কথা বলতে চাই। জি স্যার, বলেন। দেখো, তোমার পিচ্চি হাজবেন্ড তোমাকে না ভালোবাসে, না তোমাকে কেয়ার করে। প্রয়োজন শেষে তোমাকে ছেড়ে অন্য কোনো মেয়ের সাথে দেখবে চলে যাবে। তার চেয়ে ভালো সময় থাকতে সাবধান হও। স্যার, বুঝলাম না। মানে যদি তুমি তোমার হাজবেন্ডকে ভালো না লাগে তাহলে আমি আছি, তুমি আমার কাছে আসতে পারো। বসের মুখ থেকে এমন কথা বের হবে সুবর্ণা কল্পনা করেনি। কি নিচু মনের মানুষ। দেখতেছে আমার জামাই আছে, তারপরেও কি বেহার মতো প্রস্তাব দেয়। আর সাকিবকে ছাড়া সুবর্ণা কিছুই কল্পনা করতে পারে না। সাকিব ওই সুবর্ণা সব। সুবর্ণা চুপচাপ দেখে বস বলল, তোমাকে আমি চাপ দিচ্ছি না, আজকে ভালোভাবে চিন্তা করে আমাকে জানাও। ওকে, আমি যাই। এই বলে বস চলে গেল। সারাদিন এদিক সেদিক ঘুরে চলে গেল। পরদিন আবার বসের সাথে হোটেলে দেখা। বস বলল, তো সুবর্ণা, কি চিন্তা ভাবনা করলা? না স্যার, আমি তাকে ছাড়তে পারবো না। তাকে ছাড়া আমি কিছুই কল্পনা করতে পারি না। সাকিবের জন্য আমি সব দিয়ে দিব। সে যদি আমাকে ব্যবহার করে ফেলে দেয়, তাহলে সেটা ভেবে আমি কপাল ভালো না। বাঁচতে তার জন্যই বাঁচবো, মরলে তার জন্যই মরবো। সাকিবকে আমি ভালোবাসি স্যার, তাকে ছাড়া আমি থাকতে পারবো না। সরি স্যার। ভেবে চিনতে বলছো তো? জি স্যার, আমি তার স্ত্রী, আর আমি তাকে খুবই ভালোবাসি। এখন না বুঝলে সে কয়েকদিন পর সে ঠিকই বুঝবে। তোমার এই একটাই দোষ, তুমি মানুষকে অন্ধের মতো বিশ্বাস করো।
নিলয়কে বিশ্বাস করেছিলে না? সে তোমাকে কি দিয়েছে? উল্টো তোমার জীবন থেকে 5টি বছর কেড়ে নিল। বুঝবা একদিন, ঠিকই বুঝবা। না স্যার, সবাই তো আর লিমনের মতো না। আর আমি সাকিবের অন্ধের মতো বিশ্বাস করি। এই অন্ধকে সে একদিন পথ দেখাবে। তুমি চাইলে আরও কয়েকদিন সময় নিতে পারো। না স্যার, আমার আর সময় লাগবে না। এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। আশা করি এই বিষয়ে আমাকে আর বিরক্ত করবেন না। আর ইউ শিওর? জি স্যার। ওকে। এই বলে বস চলে গেল। সুবর্ণা ভাবলো এই বস নিজের বউয়ের খেয়াল রাখতে পারে না, নিজের বউ ডিভোর্স দিয়ে চলে যায়, এখন আসছে আমার খেয়াল রাখতে, যত সব ফালতু। রাতে তাদের বাস্তারে বাসায় আসতে আসতে অনেক রাত হলো। এসে দরজায় টোকা দিল সাকিব, মানে আমি দরজা খুলে দিলাম। সাকিব কিছু না বলে আবার ঘুমিয়ে গেল। সুবর্ণা ফ্রেশ হয়ে সাকিবের পাশে শুয়ে পড়ল। ফ্ল্যাশব্যাক। সকালে ঘুম থেকে উঠে দেখি সুবর্ণা আমাকে জড়িয়ে ধরে দিব্যি ঘুমাচ্ছে। আমার তার মুখের দিকে তাকালাম। আমি ভাবলাম কি নিষ্পাপ মুখ, মিথ্যা বলতে পারে না। ভাবলাম এখন ঘুমাক, পরে জিজ্ঞাসা করব। আমি গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা রেডি করলাম। পরে সুবর্ণাকে ডাক দিলাম নাস্তা করতে। সুবর্ণা উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আসলো। আমার শরীর রাগে গজগজ করতেছে। পরপুরুষের সঙ্গে রাত কাটিয়ে এসে আবার আমার পাশে শুয়ে ঘুমালো। আমি আর তাকে নাস্তা বানিয়ে খাওয়াচ্ছি। আমার মুখের এমন অবস্থা দেখে সুবর্ণা বলল, কিরে, তুই মুখ এরকম গোমরা করে রাখছিস কেন? চুপ, একদম চুপ। তুমি এখনই এই বাড়ি থেকে বের হয়ে যাও, তোমাকে আমার একটু প্রয়োজন নেই। আমি মোবাইল থেকে ছবি বের করে সুবর্ণাকে দেখালাম। শোন, তুই আমার কথা শোন। তোমার কথা আমি বিন্দু পরিমাণ বিশ্বাস করি না। আমি আগেও দেখছিলাম তোমার সাথে তোমার বসের খুব ভাব, কিন্তু আমি ভাবছিলাম সেটা আমার ব্যর্থতা। আমি তোমাকে ভালোবাসতে পারিনি। তখন ঠিক করেছিলাম তোমাকে আর কষ্ট দিব না। এরপর থেকে তুমি বলো আমি তোমার কথার অবাধ্য হয়েছি। দেখ বস, যদি আমাকে ডেকে অফিসে বসিয়ে রাখে সেটাতে আমার কোনো দোষ আছে? আমার প্রচণ্ড রাগ উঠে গেছে। রাগ উঠলে আমি কি বলি আমি নিজেই জানি না। এখন বস যদি বলে চলো রুমটিতে যাই, তখন কি তুমি বলবা বস বলছে তাই না করতে পারিনি? ছি 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 সুবর্ণা, ছি। আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম। আর কক্সবাজার গিয়ে তোমরা গিয়ে কি করছো আল্লাহ জানে। তোমার সাথে আমি এক মুহূর্ত থাকবো না। এখনই এই বাসা ছেড়ে চলে যাও। তুই মাথা ঠান্ডা কর, আমি তোকে ব্যাপারটা বুঝিয়ে বলছি। এখন কত কিছু বানিয়ে বলবা। আমি উঠে রুমে চলে আসলাম। এসে সিগারেট ধরাইলাম। সুবর্ণা আমার পাশে এসে বসলো। সুবর্ণা ভ্রমণে গিয়ে বসের সাথে যা যা কথা হয়েছে সব আমাকে বলল। একটা কথা বিশ্বাস করি না আমি। সুবর্ণা আমাকে পিছন দিক থেকে জড়িয়ে ধরলো, বলল, আমি তোকে সত্যি বলছি, আমি তোকে অনেক ভালোবাসি, তোকে ছাড়া আমি বাঁচবো না। আমি সুবর্ণাকে আমার শরীর থেকে ছাড়িয়ে নিলাম। বললাম, আমার শরীরে টাচ করবেন না। যত সব ফালতু কথা। তোমার প্রতি আমার ঘৃণা হচ্ছে। এতদিন আমি কার সাথে থাকলাম? আমার এখন মনে হচ্ছে এসব তোমার আর বসের পরিকল্পনা ছিল। ট্যুরের ডেট তোমরা আমার ফাইনাল খেলার দিন দিয়েছো, যাতে আমি না যেতে পারি আর তোমরা গিয়ে ওইখানে এনজয় করতে পারো। আমি সত্যি বলছি, এরকম কিছুই ছিল না। প্লিজ আমাকে বিশ্বাস কর। তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। তুমি এখনই চলে যাও। তুমি আমাকে এতদিন ব্যবহার করেছো। আল্লাহর দোহাই লাগে, বিশ্বাস কর সাকিব। এই বলে সুবর্ণা কাঁদতে লাগলো। তুমি এখনই বাড়ি থেকে চলে যাও। সুবর্ণা কেঁদে বলতে লাগলো, প্লিজ সাকিব, আমাকে বের করে দিস না। তুই আমাকে মার বক যেটা মন চাই কর, প্লিজ আমাকে বের করে দিস না। তোর পায়ে পড়ি, তোর পায়ে পড়ি, তোরে ছাড়া আমি বাঁচবো না। হয় তুমি থাকবা, না হয় আমি থাকবো। এমন কথা বলিস না। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে মাফ করে দে, আমাকে দাঁড়িয়ে দিস না। সুবর্ণা কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তুই যেভাবে বলবি আমি সেভাবে চলবো। তুই বলে আমি চাকরি ছেড়ে দেবো। এখন এত দূর দেখানো লাগবে না, এখন আমার চোখের সামনে থেকে যাও। সুবর্ণা আমার চোখের সামনে থেকে চলে গেল অন্য এক রুমে গিয়ে কাঁদতে লাগলো। আমি বাইরে যাব বললাম, আমি বাইরে যাচ্ছি, এসে যেন তোমাকে না দেখতে পাই। এই বলে আমি বাইরে চলে আসলাম। আমার এক মনে বলতাছে সুবর্ণা সত্যি বলছে, আরেক মন বলছে মিথ্যা বলছে, কারণ আমি আগেও দেখেছি বসের সাথে সুবর্ণাকে। তারপরে ওই মেয়েটা বলল, তারপর আবার ফেসবুকে ছবি পোস্ট। যদি কিছুই না থাকে তাহলে তার বস শুধু শুধু কেন ছবি পোস্ট করবে, আর সে কেন তার বসের সাথে ছবি তুলবে? বস বললেই হলো না। আমার মাথা কাজ করতেছে না। আমি কিভাবে যাচাই করব সুবর্ণা সত্যি বলছে? দূর দেখি কি হয়।
এখন আপাতত সুবর্ণাকে একটু চাপ দেই, দেখি সে সত্যি কথা বলেনি। আমি একটু পর বাসায় গেলাম, দেখি সুবর্ণা এখনও কেঁদে চলেছে। আমি বললাম, না কেঁদে এখনই বাসা থেকে বের হও। আমি কোনো ভুল করিনি সাকিব, প্লিজ একটা বার বোঝার চেষ্টা কর। আচ্ছা আমার মুখ দিয়ে মিথ্যে বলছে, আমি আমার ঠোঁট তো মিথ্যে বলছে না। এই ঠোঁট দিয়ে কত কত কিস করছিস, সেসব কথা তোর একটু মনে পড়ে না? আমি ভাবলাম সে তো ঠিকই বলছে, তাকে কত কিস করেছি, একটি বারও আমাকে ফিরে দিল না, উল্টা সে আমাকে কত কিস করেছে। এগুলো করার সময় আর দ্বিধা কাজ করেনি, সে হয়তো সত্যি বলছে, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। না, আমাকে শিওর হতে হবে, পরে আবার কোনো বিপদ হবে। আমি বললাম, এখন কত উছিলা দিবা আরেক পুরুষের সাথে রাত কাটিয়ে এখন এখানে এসে যুক্তি দাও? সাকিব, তুই নিজের চোখে দেখছিস? না। তাহলে শুধু শুধু কেন তুই আমাকে মিথ্যে অপবাদ দিচ্ছিস? দেখো, আমি একেবারেও বোকা না, একটু হলেও বুঝি। আচ্ছা আমাকে কি মাফ করে দেওয়া যায় না? তুমি যে অপরাধ করেছো তার একমাত্র উপায় হচ্ছে তোমাকে ডিভোর্স দেওয়া। সাকিব, এমন কথা মুখে আনিস না, তোর ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। যখন অন্য কোনো পুরুষের সঙ্গে যাও তখন আমার কথা মনে থাকে না? এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। উচিত কথা বলছি না? বাড়াবাড়ি তো হবেই। তুমি কেমনে পারলা এমন কাজ করতে? সাকিব, এসে আমাকে চর মেরে বসলো, দেখি তার চোখ লাল হয়ে গেছে। চর মেরে আমাকে জড়িয়ে ধরলো, আমার বুকের উপর মাথা দিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, এমন কথা বলিস না, আমি আর সহ্য করতে পারছি না, আমি মরে যাব, আমি মরে যাব। যাও, তোমাকে আর কিছু বলবো না, তবুও তুমি আমাকে ছেড়ে দাও। এই বলে সেখান থেকে চলে আসলাম। ভাবলাম সুবর্ণা হয়তো সত্যি বলছে, কিন্তু আমার মন মেনে নিচ্ছে না। এভাবে 2 দিন চলে গেল। এই 2 দিনে সে পানি ছাড়া কিছুই খায়নি। তার লম্বা লম্বা চুলগুলো এলোমেলো হয়ে গেছে, কাঁদতে কাঁদতে চোখের নিচে কালো হয়ে গেছে। সে একবার বাড়ির কোনায় এভাবে পাগলের মতো বসে রয়েছে। সে খায় নাই দেখে আমিও খাইনি, তবে বাইরে থেকে হালকা নাস্তা করছি। আমি ভাবলাম এভাবে আর চলে না, কিছু একটা করতেই হবে। তাই ঠিক করলাম সুবর্ণার বসের সাথে দেখা করব। দেখি গিয়ে বস কি বলে। বাইরে বের হওয়ার সময় দেখি সুবর্ণা এখনও সেখানে বসে আছে। তার এমন অবস্থা দেখে নিজেরই তার থেকে বেশি খারাপ লাগছে। আমি কাছে গিয়ে সুবর্ণার হাত ধরলাম। হাত ধরবি না, আমি তোর কেউ না, যা যেখানে মন চাই যা। আমি সুবর্ণাকে দাঁত করিয়ে বুকে টেনে নিলাম। সুবর্ণা বলল, ছাড় আমাকে, ছাড়, আমার তো কি একটু ভালো লাগে না, আমাকে ছেড়ে চলে যা। ওকে, চলে যাচ্ছি। এই বলে আমি বাইরে চলে আসলাম। ভাবলাম সে হয়তো একটু অভিমান করছে। আমি প্রথমে ব্যাংকে গেলাম, ভাগ্যের জুড়ে বসকে পেয়ে গেলাম, কিন্তু তার একটা মিটিং এ আছে। সে মিটিং শেষ করতে অনেকক্ষণ লাগলো। মিটিং শেষে তার অফিসে গিয়ে বসলো। আমি গেলাম তার অফিসে, অফিসের ভিতরে গিয়ে সালাম দিলাম। কেমন আছেন? ভালো, আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি সাকিব, আপনার ব্যাংকের কর্মচারী সুবর্ণার হাজবেন্ড। ও, মিস্টার সাকিব, বসেন বসেন। ধন্যবাদ। তো আপনাদের কেমন চলছে? জি ভাই, ভালো। ভাই, আপনাকে কিছু জিজ্ঞেস করার জন্য আসছি। বলেন। আমি ওই দিন ফেসবুকে দেখলাম আপনি আর সুবর্ণা ছবি তুলে ফেসবুকে একটা পোস্ট করেছেন। আপনি কারণটা জানতে পারি? আসলে এটা আমার ভুল ছিল। এর একদিন পর আমি ছবি ডিলিট করে দিয়েছি। আসলে ভাই, আপনার ওয়াইফকে আমার ভালো লাগতো, তাই তার কাছে প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু সে আমাকে না করে দিয়েছে। কি কি বলছে ভাই, একটু বলতে পারবেন? সুবর্ণা যা যা বলছিল ঠিক তাই বলল, আর শেষমেশ বলল, ভাই আপনি অনেক লাকি, সুবর্ণার মতো একটা বউ পাইছেন। তাকে কষ্ট দেওয়া আপনার মোটেও ঠিক নয়। জি ভাই, তাহলে আমি যাই। প্লিজ 1 কাপ কফি খেয়ে যান। আরেকদিন ভাই। এই বলে আমি বাসায় চলে আসলাম। এসে পুরো ঘর সুবর্ণাকে খোঁজা শুরু করলাম, কোথাও নেই। আমার ভিতরে ভয় ঢুকে গেছে, কোথায় গেল। ঘরে ঢুকে দেখি মোবাইল, কাপড় চোপড় সব আছে, তাহলে গেল কোথায়? পাশের বাড়ির ছাদে দেখি সুবর্ণার বোন। আমি তাকে জিজ্ঞাসা করলাম সুবর্ণা তাদের বাসায় গিয়েছে কিনা। সে বলল না। তাহলে কি আমাদের বাসার ছাদে যাই? ছাদে যাই। এমন সময় সুবর্ণা ঘরে ঢুকলো। আমার যেমন আত্মা ফিরে আসলো। সুবর্ণাকে দেখে বললাম, কোথায় গিয়েছিলা? তোকে বলতে যাবো কেন? বলো না। বলবো না। সুবর্ণা আবার আগের জায়গায় গিয়ে চুপচাপ বসে রইল। তখন একেবারে পাগলের মতো লাগছিল। চুলগুলো এলোমেলো, ফোলা ফোলা গাল, নাকে দুল নেই, কানে নেই, হাতেও নেই, যেমন একেবারে বিধবা হয়ে গিয়েছে। কোনায় বসে মাথা নিচে দিয়ে বসে রয়েছে। আমি দরজায় লাগালাম, তার কাছে গেলাম।
গিয়ে তার হাত ধরলাম। সুবর্ণা আমার হাত থেকে তার হাত ছুড়িয়ে নিল। আমি তার 2 পা ধরে আর পিঠে পাজা কোলা করে কোলে তুলে নিলাম। সুবর্ণা আমাকে মারতে লাগলো আর বলতে লাগলো, ছাড় আমাকে কুত্তা, ছাড় আমাকে কুত্তা, তুই বেরিয়ে যাই বাসা থেকে। যাবো। না এখন যা, তোর আর এই বাসায় জায়গা নেই। আমি সুবর্ণাকে আমার বিছানায় এনে ফেললাম। তখনও সে আমাকে মারতে লাগলো। আমি তার হাত দুটো ধরে তার ঠোঁটে আমার ঠোঁট লাগিয়ে দিলাম, কিন্তু সে কোনো রেসপন্স করছে না। কিন্তু আমি করেই যাচ্ছি। একটু পর সেও রেসপন্স করতে লাগলো। সুবর্ণা আমাকে একটু ছাড় দিচ্ছে না, প্রতিটা মুহূর্তে কাজে লাগাচ্ছে। সুবর্ণা এক সময় আমার গেঞ্জি খুলে ফেললো। আমি আগেই কামিজ খুলে ফেলেছিলাম। আমি কিস করতে করতে এক সময় তার কানে ঘাড়ে কিস করতে লাগলাম। আমি আস্তে আস্তে নিচে নামলাম। যখন নাভিতে চুমু দিলাম তখন সুবর্ণা চিৎকার দিয়ে উঠলো। এভাবে দীর্ঘ 1 ঘন্টা পর আমরা দুজনে শান্ত হলাম। তখন সুবর্ণা বুকের উপর শুয়ে রয়েছে আমার, কার শরীরে একটু কাপড় নেই। সুখে সুবর্ণা চোখ দিয়ে পানি বের হয়ে পড়লো। সেই সুখে সুবর্ণা এখন আমাকে কিস করে চলছে। উঠে বাথরুমে যাব, সুবর্ণা বলল, কোথায় যাস, আমাকে নিয়ে যা। আমি সুবর্ণাকে কোলে করে বাথরুমে নিয়ে গেলাম। দুজনে একসাথে গোসল করে বের হলাম। আমি ব্যালকনিতে বসে গল্পের বই পড়তাছি। একটু পর সুবর্ণা বলল, খেয়ে যা। আমি সুবর্ণার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। দেখি সুবর্ণা শাড়ি পরেছে। শাড়ি পরলে তাকে যে এত সুন্দরী দেখাবে আগে জানতাম না। যদি আগে জানতাম তাহলে সারাক্ষণ শাড়ি পরিয়ে বসিয়ে রাখতাম। দুজনে একসাথে খাওয়া দাওয়া করলাম। সন্ধ্যার সময় বসে পড়তাছি। সুবর্ণা এসে বলল, আগামীকাল ব্যাংক খোলা। ব্যাংক খোলা যাবা, কিন্তু কিন্তু কি? বোরকা পরে মুখে নেকাব দিয়ে সাধারণ মহিলার মতোই যাইবা। আর যদি তোমার বস অকারণে তোমাকে ব্যাংকে বসিয়ে আজে বাজে কথা বলে তাহলে আমাকে বলবা। সুবর্ণা আমাকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে বলল, তুই যেভাবে বলবি সেভাবেই যাবো। লোক কিছু না। রাতের খাবার খেয়ে যা, আজকে একটু আগে শুভ। ওকে। আমি আর সুবর্ণা একসাথে খাওয়া দাওয়া শেষ করলাম। খেয়ে সুবর্ণা বিছানায় শুয়ে পড়লো। আমি বই নিয়ে ঘাটাঘাটি করতেছি। একটু পর সুবর্ণা বলল, হয়েছে তো, এখন ঘুমা। আমি লাইট বন্ধ করে সুবর্ণার পাশে শুয়ে পড়লাম। সুবর্ণা আমাকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে আমাকে কিস করা শুরু করলো। আমিও করতে থাকলাম। এভাবে অনেকক্ষণ ধরে চললো। দুজনে শান্ত হয়ে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। আমি বললাম, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমার প্রতি তোমার কোনো রাগ আছে? থাকলে বলো। তোর প্রতি আমার কোনো রাগ নেই। প্রতিদিন রাতে এই কিছুক্ষণের জন্য তোকে পেরে চলবে আমার, এতে আমি খুশি, আর কিছু চাই না আমি। আমি তোমার জন্য সারা দিন রাত আছি। চল না, এখন একটা ভেবে নিই। ওকে সুইট হার্ট। একটা কষ্ট আমার বুকে এখনো আছে। কিসের কষ্ট আমাকে বলো। আমার জীবন থেকে নিল 5টি বছর কেড়ে নিল। আমি কিছুই করতে পারলাম না। সে এখন আনন্দে সংসার করছে। করুক, তাতে আমাদের কি? তোমার কষ্ট দেখার জন্যই তো আমি আছি। তুই চিন্তা ভাবনা কর তো, 5টি বছর সে আমার জীবন থেকে কেড়ে নিল। এমন যদি তোর সাথে হতো। এখন তুমি কি করতে চাচ্ছ? আমি এর প্রতিশোধ নিতে চাই। পাগল নাকি? শুধু শুধু ঝামেলার প্রয়োজন আছে? না, আমি এই মনটাকে একটু শান্তি দিতে চাই। বলো তুমি কি চাও? তোমার কোথায় শাস্তি দরকার আমি দিব। না, আমি এর প্রতিশোধ নিবই। নিলয়কে দেখলে আমার শরীরে কাঁটা দিয়ে উঠে, সাথে তার বউকে দেখলে। বাদ দাও না, ওরা ওদের মতো, আমরা আমাদের মতো। না, তুই বুঝতে পারছিস না। ওকে, তুমি কি চাও আমাকে খুলে বলো। আমি চাই তুই গিয়ে নিলয়কে বলবি তার বউ ভালো না, কলেজ লাইফে অনেক ছেলের সাথে ঘোরাঘুরি করছে, হ্যান ত্যান, আজ এরা যত কিছু মনে চায় বানিয়ে বলবি। আর আমি তোর বউয়ের কাছে গিয়ে নিলয়ের নামে যত সব আজাইরা কথাবার্তা আছে সব বলে তাদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিব। এরপর দুজনে এই বাসা ছেড়ে আমাদের ওই বাসায় চলে যাব। এটা কি ঠিক হবে? ঠিক হবে। নিলে এটারই যোগ্য। ওকে, বলবো নে। কবে এই বাসা ছাড়বি? তুমি বলো। এই মাসে শেষ কবে? যেদিন বাসা ছাড়বো এর আগের দিন নিলয়ের মাঝে ঝামেলা লাগিয়ে দুজনে ভাগবো। ওকে, কিন্তু আজকে রাতে তুমি ঘুমাতে পারবে না। কেন? এই না না না, আমি সত্যি ঘুমে ধরছে। রাখো তোমার ঘুম। এই বলে আমি সুবর্ণার উপরে উঠে গেলাম, কিস করতে লাগলাম। ওই দিন রাতে সুবর্ণা ঘুমাতে পারে নাই আমার জ্বালায়। সকালে ঘুম থেকে উঠে আমাকে মারবে নাকি কাঁদবে নাকি হাসবে কিছুই বুঝতে পারছে না। অবশেষে আমাকে মারতে লাগলো। আমি তাকে কোলে তুলে নিলাম, নিয়ে তাকে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালাম, আবার কিস করতে লাগলাম। সুবর্ণা বলল, ছাড়বি আমাকে? আজকে ব্যাংক থেকে ছুটি নাও না। বস ছুটি দিবে না। ট্রাই করে দেখো না।
নিয়ে তুই ফোন দিয়ে বল আমার শরীর ভালো না। আমি তার বসকে ফোন দিলাম। কেমন আছেন ভাই? আমি সুবর্ণার হাজবেন্ড। জি ভালো, আপনি কেমন আছেন? আমি তো ভালো, কিন্তু সুবর্ণার শরীরটা ভালো না। ওর খুব বমি বমি ভাব আর জ্বর। তার কি আজকে ছুটি দেওয়া যাবে? তাকে মোবাইলটা দেন। সে এখন ঘুমাচ্ছে। ওকে, আগামীকাল যেন সঠিক টাইমে চলে আসে। ওকে। সুবর্ণা ছুটি পেয়ে নাচতে লাগলো এবং লাফ দিয়ে কোলে উঠে গেল। আমি টাল সামলাতে না পেরে বিছানায় পড়ে গেলাম। সেখানে আমাকে পাগলের মতো কিস করতে লাগলো। ওই দিন আমি তার জ্বালায় ঘুমাতে পারিনি। এভাবে মাস শেষ চলে আসলো। কয়েকটি দিন আমরা খুব ভালো মজা করেছি। সুবর্ণা শিখিয়ে দিল নিলয় ভাইকে গিয়ে কি কি বলতে হবে। আমি নিচে গিয়ে নিলয় ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম। একটু পর নিলয় ভাই আসলো। আমি বললাম, ভাই একটু কথা বলা যাবে? বলো। আপনার বউয়ের নাম সোনিয়া না? আপনার বউ ওই দিন আমার সামনে পড়েছিল। আপনার বউকে দেখে আমার পুরনো দিনের কথা মনে পড়ে গেছে। মানে কি? ভাই, এই বাসায় আসার আগে আমি এই কলেজে পড়তাম। ওই কলেজে সানিয়া পড়তো। তো হয়েছেটা কি? ভাই, ওর নামে কলেজে অনেক সুনাম ছিল। সুনাম থাকতেই পারে, ও খুব ভালো ছাত্রী ছিল। কে বলেছে আপনাকে? একদম বাজার ছাত্রী ছিল আর 1 নম্বরে বদমাশ ছিল। কত ছেলে যে তার জন্য কলেজ ছাড়ছে হিসেব নাই। আর কত ছেলের সাথে যে সে রুম ডেটে গিয়েছে তারও কোনো হিসাব নেই। পরীক্ষার আগে স্যারদেরকে ভয় দেখিয়ে প্রশ্ন নিয়ে ভালো রেজাল্ট করত। তার আগে কথাগুলো মনে হলে আমার শরীরের কাঁটা দিয়ে ওঠে। যত সব ফালতু কথা। ভাই, বুঝবেন এক সময়। জানি, তুমি এখন যাও তো। আমি চলে আসলাম। বাসায় এসে সুবর্ণাকে সব বললাম। সুবর্ণা বলল, আমাদের কাজ শেষ। আমি নিলয়ের নামে যত সব মিথ্যে কথা বানিয়ে তার বইয়ের কানে দিয়ে এসেছি। এখন তাদের ঝগড়া দেখে কে? আমায় যে কি খুশি লাগতেছে। যদি তাদের ঝগড়াটা একটু শুনতে পারতাম তাহলে মনটা আরো শান্তি লাগতো। মনে হয় না নিলয় ভাই আমার কথা বিশ্বাস করেছে। না করুক, কিন্তু সন্দেহ তো করবে। এখন আমাদের কাজ শুধু কেটে পড়া। সেটাই। পরদিন আমরা আমাদের বাসা চলে আসলাম সব কিছু নিয়ে। এদিকে আমার পরীক্ষা শেষ হলো। এখন চাকরি ইন্টারভিউ দিতেছি। সুবর্ণাদের অফিসে বলে ঢোকানো যাবে না। 4টা মাস চাকরির জন্য ঘুরলাম। এই রেজাল্টের চাকরি হবে না, বাধ্য হয়ে হাল ছেড়ে দিলাম। ওইদিকে সুবর্ণার পেটে বাচ্চা চলে আসলো। পরে আমি আব্বার কাছ থেকে কিছু টাকা নিয়ে সুবর্ণা কিছু টাকা দিয়ে একটা ব্যবসা দেই, মোবাইলের দোকান। তখন সুবর্ণাকে বললাম চাকরি ছেড়ে দিতে। সুবর্ণা বলছিল আরও চাকরি করবে। আমি বললাম, তুমি এতদিন কষ্ট করছো, এখন বসে রেস্ট নাও আর আমাদের বেবিটার যত্ন নাও। সুবর্ণা আমার কথা শুনলো। কিছুদিন পর আমাদের একটা ছেলে হলো। তখন আমার খুশি দেখে কি একটা জিনিস আমার কাছে খুব অবাক লাগলো। এই একটা উপহার দেওয়ার জন্য সুবর্ণা কত কষ্ট করলো। নিলয় ভাইয়ের কাছ থেকে ধোকা খেয়ে আমার কাছে আসলো, আমাকে না জানিয়ে বিয়ে করলো, আমার কাছ থেকে কত কষ্ট পেলো। তারপরে সুবর্ণা চালিয়ে গেছে। মেয়েরা পারেও, এটা বলতে হবে। অনেকে বলে তাদের ধৈর্য শক্তি কম। স্বামীকে এই একটা উপহার দেওয়ার জন্য তারা কত কষ্ট সহ্য করে। আসলে আল্লাহ তাদের এমনভাবে সৃষ্টি করেছে, হাসির বদলে আমার চোখ দিয়ে পানি চলে আসলো। কিছুদিন পর সুবর্ণা বলল, চল না একটু ট্যুর দেই। নাদিম একটু বড় হয়ে নিক, পরে যাব। আমার ছেলের নাম নাদিম। নাদিম বড় হতে হতে আরেকটা বেবি চলে আসবে, পরে আর যাওয়াই হবে না। চল না যাই। ওকে, দেখি। আজ সুবর্ণা 2 সন্তানের জননী। সবকিছু ঠিক, কিন্তু সমস্যা একটাই, 2 সন্তানের জননী হয়েও সুবর্ণা এখনো আমাকে তুই করে বলে। সমাপ্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। এতক্ষণ গল্পটা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও রোমান্টিক গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর যারা সিনিয়র আপুদের গল্প ভালো লাগে যাদের, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।